নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। বাংলা সাহিত্যের গল্পের হীরক খনি থেকে তুলে আনা কিছু মণিমাণিক্যের সম্ভার নিয়ে তৈরি আমাদের গল্পের আসর। আমাদের আজকের গল্পটি লেখিকা তন্দ্রা নাথের কলমে একটি দুর্ধর্ষ স্পাই থ্রিলার গল্প, যার নাম অপারেশন কুবের। আপনারা পুরো গল্পটা শুনে কমেন্ট করে বলে যান গল্পটি কেমন লাগলো। আর পুরো গল্পটাই আপনাদের হেডফোনে শোনার অনুরোধ রইল। তাহলে তাড়াতাড়ি হাইপ বাটনটা চাপুন আর লাইক করে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন। নয়াদিল্লির চাণক্যপুরীর এক অভিজাত বাংলো। ডাইনিং টেবিলে বসে রাতের খাবার খাচ্ছিল রণবীর সিং। তার জীবনটা অনেকটাই বাংলোর মতোই। বাইরে থেকে ঝকঝকে দেখালেও ভেতরে কিন্তু একেবারে শুনশান। রণবীরের পেশা যে কি তা সাধারণ মানুষের কল্পনার বাইরে। সে একজন ব্ল্যাক বক্স ইনভেস্টিগেটর, অর্থাৎ বিমানের যেমন একটা ব্ল্যাক বক্স থাকে যা দুর্ঘটনার পর সব তথ্য উদ্ধার করে জানায় ঠিক কী ঘটেছিল, রণবীরের কাজটাও অনেকটা সেই রকম। যখন কোনো ইন্টেলিজেন্স অপারেশন বা সিস্টেম পুরোপুরি ফেল করে এবং ভেতর থেকে কেউ বিশ্বাসঘাতকতা করে, তখন রণবীরকে ডাকা হয়। সে সাধারণ গোয়েন্দা নয়, সে সিস্টেমের ভেতরে ঢুকে সেই অদৃশ্য ফাটল বা ব্ল্যাক বক্স খুঁজে বের করে যেখানে সব সত্য লুকিয়ে থাকে। তাকে তখন ডাকা হয় যখন ভারতের ইন্টেলিজেন্স সিস্টেমের ভেতরে কোনো বড়সড় ধস নামে, যখন ষড়যন্ত্র এক গভীর জটিলতায় ঘিরে থাকে এবং যখন গোয়েন্দা সংস্থাগুলো নিজেরাই নিজেদের কাউকে সন্দেহ করে। তখনই ডাক পড়ে রণবীরের। তার ফোনটা হঠাৎ ডাইনিং টেবিলের উপরে কেঁপে উঠল। স্ক্রিনে নামটা ভেসে উঠল, ডাইরেক্টর স্যার। ফোনটা তুলে কানে দিতেই ওপাশ থেকে একটা ভারী এবং চেনা গলা ভেসে এলো। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা RAWর ডিরেক্টর ভাস্কর মুখার্জি। রণবীর, এখনই রাইসিনা হিলসের সাউথ ব্লকে চলে এসো। পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে গেছে। স্যার, রাত 2টো বাজে। এই সময় রাইসিনা হিল? হ্যাঁ, এছাড়া কোনো উপায় নেই। আর তাছাড়া দিনের আলোতে এলে অনেকের নজরে পড়ে যেতে পারো। তাই আমি চাইছি না কেউ জানুক তোমাকে আমরা একটা নতুন কেসে ইনভলভ করছি। এত রাতে সাধারণত কোনো ভালো খবর আসে না, সেটা আমি ভালো করেই জানি। তবে কোনো ফাইল হ্যাক হয়েছে নাকি? ওপাশে কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা। তার চেয়েও খারাপ, আমাদের টপ 5 জন অফিসারের ব্যক্তিগত ডিজিটাল ভল্ট ভেঙে ফেলা হয়েছে। কেউ ভেতর থেকে কাজটা করেছে রণবীর, কোনো বিদেশি সার্ভার নয়। হ্যাকিংটা হয়েছে আমাদেরই নেটওয়ার্কের ভেতর থেকে। সোজা কথায়, আমাদের ঘরে একটা বিষাক্ত সাপ ঢুকেছে মনে হচ্ছে। আচ্ছা বেশ, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। রাইসিনা হিলসের নিরাপত্তার স্তর পেরিয়ে রণবীর যখন ভাস্কর মুখার্জির অফিসে ঢুকল, দেখল ঘরের আবহাওয়া থমথমে। সেখানে আরও 4 জন উচ্চপদস্থ অফিসার বসে আছেন, সবার চোখে মুখে আতঙ্ক। রণবীরের ঘরের কোনায় রাখা একটা চেয়ার টেনে বসে পড়ল। তার মোবাইল এবং ল্যাপটপের ব্যাগটা টেবিলের উপরে রেখে কারো দিকে না তাকিয়ে সরাসরি ডিরেক্টরকে জিজ্ঞেস করল, ফাইলগুলোতে কি ছিল? ভাস্কর মুখার্জি একটা রিমোট টিপলেন। দেওয়ালে লাগানো বড় স্ক্রিনে কয়েকটা গ্রাফ আর কোডিং ভেসে উঠল। এগুলো শুধু ফাইল নয় রণবীর, এগুলো আমাদের স্লিপার সেল নেটওয়ার্কের চাবিকাঠি। ভারতের বাইরের দেশগুলোতে আমাদের যে কয়েকশো গুপ্তচর ছদ্মবেশে আছে, তাদের আসল নাম, ঠিকানা এবং ফ্যামিলি ডিটেইলস এই ফাইলগুলোতে ছিল। যদি এই ডাটা লিক হয়, তবে কাল সকালের সূর্য ওঠার আগে কয়েকশো ভারতীয় এজেন্ট বিদেশের মাটিতে মারা পড়বে। আর সব থেকে বড় কথা, এই সমস্ত ডিটেলসগুলো আমরা 5 জনের ফাইলে রেখেছিলাম। তোর ভাগ্যবশত 5 জনেরই ফাইল হ্যাক হয়ে গেছে। ভাস্কর মুখার্জির কথাটা শোনার পর রণবীর সোজা হয়ে বসল। কিন্তু এগুলো তো এয়ার গ্যাপ সিস্টেমে থাকার কথা ছিল, তাই না? তার মানে কম্পিউটার ইন্টারনেটের সঙ্গেই যুক্ত নয়। সেখান থেকে ফাইল হ্যাক হওয়া মানে তো ফিজিক্যাল অ্যাক্সেস। পাশে বসা ডিফেন্স সেক্রেটারি মেহেরা সাহেব টেবিল চাপড়ে বললেন, হ্যাঁ, সেটাই তো রহস্য। গত 1 সপ্তাহে ওই সার্ভার রুমে কেউ ঢোকেনি। আমাদের বায়োমেট্রিক লক এবং সিসিটিভি বলছে ঘরটা তালাবন্ধ ছিল। মেহরা সাহেব,
টেকনোলজির যুগে তালাবদ্ধ ঘর বলে কিচ্ছু হয় না। আমাকে সার্ভার রুমটা দেখান, আর হ্যাঁ, গত 1 মাসের লগ ফাইলগুলো আমার ল্যাপটপে দিয়ে দিন। আকাশ, ফাইলগুলো তুমি রণবীরের ল্যাপটপে দিয়ে যাও। ভাস্কর মুখার্জি সেখানে উপস্থিত আর একজন অফিসারের দিকে উদ্দেশ্য করে কথাটা বললেন। এই যে 5 জন অফিসারের ফাইল হ্যাক হয়েছে, তারা কারা? আর্মি ইন্টেলিজেন্স প্রধান মেজর জেনারেল VK ত্যাগী, সাইবার সিকিউরিটি সেলের হেড মিস জয়া সেলডে, ফিনান্স অ্যাডভাইজার মিনিস্ট্রি অফ ডিফেন্স অফিসার অমিতাভ চ্যাটার্জি, স্পেশাল অপারেশন এক্সিকিউটিভ বিক্রম রাঠোর এবং আমাদের ডিফেন্স সেক্রেটারি ডক্টর আদিত্য মেহরা। বুঝলাম। আচ্ছা মেহরা সাহেব, আপনার বাকি 4 জনের মধ্যে কাকে সন্দেহ হয়? মানে কি বলতে চাইছো? সরি স্যার, বাট আমাকে যেহেতু ডাকা হয়েছে তাহলে আমাকে তো জিজ্ঞেস করতেই হবে, কারণ ফাইল হ্যাক হওয়া 5 জন অফিসারের মধ্যে আপনিও একজন। স্বাভাবিকভাবেই আপনি যখন এখানে একা আছেন তাহলে আমাকে জিজ্ঞেস করাই উচিত। বাকি 4 জনের মধ্যে কি কাউকে আপনার সন্দেহ হয় যে এই হ্যাকিংটা করতে পারে? রণবীরের কথাটা শুনে আদিত্য মেহরা উত্তর দেওয়ার আগেই ভাস্কর মুখার্জি বললেন, তুমি কি বাকি 4 জনের মধ্যে কাউকে ডাবল এজেন্ট বলে সন্দেহ করছো? সন্দেহ করাটাই তো স্বাভাবিক, তাই না স্যার? তবে বাকি 4 জন কেমন সেটা তো আমাদের মেহরা স্যারই বলতে পারবেন। এখন যদি তিনি আমাকে কোঅপারেট না করেন তাহলে তো আর কিছুই করার নেই, আমাকে অন্যভাবে সবটা জানতে হবে। না রণবীর, আমাদের বাকি 4 জন অফিসারের ডেজিগনেশন আশা করি তুমি শুনেছ। তাদের মধ্যে আমার কাউকে সন্দেহ হয় না। আমার মনে হয় এটা বাইরে থেকে কেউ করেছে বা করানো হয়েছে। ঠিক আছে, বাকি কথা আমরা পরে বলবো। একবার সার্ভার রুমে গিয়ে আমাকে দেখতে হবে। কথাটা বলে রণবীর সে ঘর থেকে বেরিয়ে গেল। তারপর সার্ভার রুমে ঢোকার আগে 3 বার সিকিউরিটি চেক পার করতে হলো রণবীরকে। ঘরটা ভীষণ ঠান্ডা। মাঝখানে বড় বড় র্যাকে রাখা সার্ভারগুলো নীল আলো জ্বালিয়ে জানান দিচ্ছে তারা সচল। রণবীর মাটির দিকে ঝুঁকে কিছু একটা দেখতে লাগলো। তারপর সে সার্ভারের পেছনের কেবেলগুলো পরীক্ষা করতে শুরু করলো। এই মুহূর্তে তার সাথে আছে আইটি স্পেশালিস্ট আকাশ। আকাশ, ইয়েস স্যার। এই ক্যাবলাটার দিকে তাকাও, একবার ভালো করে দেখো তো। স্যার, একটা ফাইবার অপটিক কেবলের গায়ে খুব সূক্ষ্ম সুতোর মতো একটা তার জড়ানো, কিন্তু এটা কি? এটা তো আমাদের সিস্টেমের অংশ নয়। রণবীর পকেট থেকে একটা ম্যাগনিফাইং গ্লাস বের করলো। একে বলে হার্ডওয়্যার ট্রোজান। এটা কোনো সফটওয়্যার ভাইরাস নয় যে অ্যান্টিভাইরাস দিয়ে ধরা পড়বে। এটা একটা ফিজিক্যাল চিপ বা তার, যা সরাসরি মাদারবোর্ডের ডেটা রিড করতে পারে। তার মানে হ্যাকার এখানে নিজে আসেনি, সে এই ডিভাইসটা আগে থেকেই কোনোভাবে এখানে সেট করে রেখেছিল। রণবীরের কথা শুনে বিন্দু বিন্দু ঘাম দেখা গেল আকাশের কপালে। কিন্তু স্যার, এই রুমে তো শুধু আমরা 5 জন অফিসার আর সাফাই কর্মীরাই ঢোকেন। সাফাই কর্মীদের তো কড়া মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হয়। এই রুমে বাইরের কেউ তো আসবার কথা নয় স্যার। মেটাল ডিটেক্টর শুধু লোহা বা তামা ধরে। এই তারটা তৈরি হয়েছে কার্বন পলিমার দিয়ে, ওটা ডিটেক্ট করা অসম্ভব। আকাশ, এই ডিভাইসটা যে বসিয়েছে সে খুব ঠান্ডা মাথার মানুষ। সে জানে সিস্টেম কিভাবে কাজ করে। আর সেই ব্যক্তি তোমাদের 5 জনের মধ্যে কেউ না হলেও বাইরের কেউ তো ঠিকই ঢুকেছিল। তদন্ত শেষ করে যখন রণবীর করিডোর দিয়ে ফিরছে, হঠাৎ সে গোঙানির শব্দ পেল। শব্দটা আসছিল সিঁড়ির নিচের একটা ছোট স্টোর রুম থেকে। আকাশ, তুমি কোনো শব্দ শুনতে পেলে? দুজনেই কিছুক্ষণ চুপ করে থাকার পরে আকাশ বলল, হ্যাঁ স্যার, একটা কিছু আছড়ে পড়ার শব্দ পেলাম। মনে তো হচ্ছে আওয়াজটা পাশের ঘর থেকে এসেছে। আকাশের কথাটা শেষ হতেই কয়েক পা এগিয়ে একটি দরজা নজরে পড়ল ওদের। আলতো করে দরজাটা ঠেলতেই দেখল ভেতরে ঘুটঘুটে অন্ধকার। তবে ঘরের মধ্যেই একটা মোবাইল পড়ে আছে, আর সেই মোবাইলের ফ্ল্যাশ আলোতেই আংশিক আলোকিত হয়ে আছে ঘরটা। সামনে এগোতে যা দৃশ্য দেখল তা দেখে হতভম্ব হয়ে গেল দুজনে। আকাশ, তোমার মোবাইলের ফ্ল্যাশটা জ্বালাও। ইয়েস স্যার। মোবাইলের ফ্ল্যাশের আলোতে এবারে খানিকটা পরিষ্কার দেখতে পেল যে মেঝেতে পড়ে আছে রতনলাল হেড ক্লিনার। চারিদিকে রক্তে ভেসে যাচ্ছে। রতনলালের দিকে রণবীর ঝুঁকল। গলাটা একটানে চিরে দেওয়া হয়েছে। খুনি খুব দুঃখ, কারণ মেঝেতে 1 ফোঁটা বাড়তি রক্ত ছিটকে পড়েনি। তার মানে ছুরিটা পেছন থেকে টানা হয়েছে। আর ঠিক পাশেই মোবাইল ফোনটাকে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনোভাবে সেটা হয়নি। রণবীরের কথাগুলো শোনার পরে আকাশ বলল, তার মানে স্যার, আপনি যেটা ভাবছিলেন সেটাই হয়তো সঠিক। আমাদের ওই সার্ভার রুমে ঢোকার 6ষ্ঠ ব্যক্তি রতনলাল হতে পারে।
হয়তো সেই কারো নির্দেশ মতন কাজ করেছিল। হ্যাঁ, হতেই পারে, তবে দেখো মোবাইলটা আছড়ে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে। রণবীর কথাগুলো বলতে বলতে এই মোবাইলটা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখার চেষ্টা করতে লাগলো। তাহলে এই রতনলালের মোবাইলে কি এমন কিছু ছিল যার জন্য খুনি প্রমাণ লুকোতেই এই মোবাইলটা ভাঙার চেষ্টা করেছিল? সেটা তো সময় বলবে আকাশ। এই মোবাইলটা ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠানোর ব্যবস্থা করো। ফিঙ্গারপ্রিন্ট থাকতে পারে, আবার নাও পারে, তবে সবকিছুই যেন ভালো করে টেস্ট করে দেখে। রণবীর নিচু হয়ে লাশের পকেট চেক করল, কিছু পেল না। রণবীর রতনলালের ডান হাতের মুঠোটা খোলার চেষ্টা করল। দেখেছো আকাশ, রতনলালের আঙুলগুলো কেমন শক্ত হয়ে গেছে? রণবীরের কথা শোনার পরে আকাশ রতনলালের সামনে গিয়ে বসল। তারপর সেও কিছুটা পর্যবেক্ষণ করার পরে বলল, তার মানে তো স্যার রতনলালকে অনেক আগেই মেরে ফেলা হয়েছে, অন্তত ঘন্টা 3 আগে তো বটেই। না আকাশ, তারও কম সময়। এটাকে ডাক্তারি ভাষায় বলে ক্যাডোভেরিক স্প্যাজম। তীব্র আতঙ্কে মৃত্যুর মুহূর্তে পেশি শক্ত হয়ে যাওয়া। বেশিক্ষণ আগে মারা যায়নি, তবে কখন মারা গেছে সেটা বোঝা যাবে পোস্টমর্টম রিপোর্ট এলে। কথাটা বলতে বলতেই রণবীর মোবাইল ফোনটা হাতে নিল। মোবাইল স্ক্রিনে একটা কিউআর কোড রয়েছে আকাশ। মোবাইলটা আছাড় মারার কারণে স্ক্রিনটা ফেটে গেছে, তবে কোডটা ভালো মতনই দেখা যাচ্ছে। 1 মিনিট, স্ক্যান করে দেখি তো। রণবীর নিজের ফোন বের করে দ্রুত কোডটা স্ক্যান করল। তখনই স্ক্রিনে একটা আলফা নিউমেরিক কোড ভেসে উঠল। কুবের D09। স্যার কুবের এই নামে কোনো অপারেশন আছে বলে কিন্তু আমি জানি না স্যার। তোমার জানার কথাও নয় আকাশ। নামটা শুনেই মনে হচ্ছে ভীষণ সিক্রেট কোনো মিশন বা সিক্রেট কোনো কিছুর কথা বলা হয়েছে, যেটা ডিপার্টমেন্টের মাথা ছাড়া অন্য কারোর জানার কথা নয়। এটা শুধু কিছু ফাইলের হ্যাকিং নয়, আমার মনে হচ্ছে এর পেছনে এমন এক গগনচুম্বী ষড়যন্ত্র আছে যা ভারতের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিতে পারে। যাই হোক, পুলিশে ফোন করো, প্রাথমিক ইনভেস্টিগেশন তো শুরু হোক। তুমি দেখো আগে এই ঘরের লাইট ঠিকঠাক আছে কিনা। রণবীরের কথা শোনা মাত্রই মোবাইলের টর্চ জ্বালিয়ে দেখতে লাগলো সুইচ। না স্যার, এই ঘরে ইলেকট্রিসিটি নেই, সুইচগুলো অন করছি কিন্তু আলো জ্বলছে না। তাহলে দেখো এখানে আলোর ব্যবস্থা করা যায় কিনা, আর এখান থেকে কোথাও যাবে না, যা করার ফোনে করো। ইয়েস স্যার। রণবীর সরাসরি ভাস্কর মুখার্জির কেবিনে ফিরে এলো। মেহরা সাহেব তখনও সেখানে বসে আছেন, কপালে চিন্তার ভাঁজ। কি হলো রণবীর, কিছু বুঝলে? স্যার, তার আগে একটা বিষয় তদন্ত শুরু করতে হবে। রতনলাল খুন হয়েছে। গম্ভীরভাবে কথাটা বলতেই ভাস্কর মুখার্জি চমকে উঠলেন। হোয়াট? কখন? কিভাবে? রণবীর তার ফোনের স্ক্রিনটা টেবিলের উপরে রাখল। রতনলালকে খুন করা হয়েছে স্যার, প্রফেশনাল হিট। আর তার মোবাইলের স্ক্রিনে এই কোডটা পাওয়া গেছে, কুবের D09। আপনাদের কারোর এই প্রজেক্ট সম্পর্কে কোনো ধারণা আছে? ভাস্কর মুখার্জি আর মেহরা সাহেব একে অপরের দিকে তাকালেন। একটা অস্বস্তিকর নীরবতা ঘরটাকে গ্রাস করল। ভাস্কর মুখার্জি চশমাটা নাকের ডগায় নামিয়ে স্ক্রিনের দিকে তাকালেন। কোডটা দেখা মাত্র তার হাত থেকে কফির কাপটা সামান্য কেঁপে উঠল। কুবের, এ তো পৌরাণিক নাম। আমাদের কোনো ফাইলে তো এই প্রজেক্টের নাম দেখিনি। রণবীর, তুমি কি নিশ্চিত এটা কোনো কোড নেম? রণবীর মেহরা সাহেবের চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, আমি নিশ্চিত নই স্যার, কিন্তু রতনলালের মোবাইলটা আছড়ে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছিল, তার মানে খুনি চেয়েছিল এই কোডটা যেন কেউ না পায়। আর এই কুবের নামটা যদি আপনাদের জানা না থাকে তবে বুঝতে হবে আমাদের অজান্তে ইন্টেলিজেন্সের ভেতরে সমান্তরাল কোনো সংস্থা কাজ করছে। কুবের কোনো অফিসিয়াল প্রজেক্ট নয় রণবীর, এটা একটা মিথ। শোনা যায় গোটা 2 দশক ধরে ভারতের ডিফেন্স বাজেট থেকে একটা বড় অংশ প্রতি বছর গোপনে সরিয়ে ফেলা হয়। আমরা এটাকে বলি ব্ল্যাক ম্যানি হোল, কিন্তু এর কোনো প্রমাণ আজ পর্যন্ত কেউ পায়নি। প্রমাণ নেই নাকি প্রমাণগুলো মুছে দেওয়া হয়? ডিরেক্টর স্যার, এই কোডটা একটা অ্যাক্সেস মনে হচ্ছে। রতনলাল সাধারণ ক্লিনার হলেও সে সম্ভবত কারো কুরিয়ার হিসেবে কাজ করছিল। রণবীর, তুমি কি বলতে চাইছো? আমাদের ভেতরেই কেউ এই টাকা চুরির সাথে যুক্ত? শুধু যুক্ত নয় স্যার, রণবীর, এই ঘরে বসে থাকা আমাদের মধ্যেই কেউ হয়তো সেই প্রোটোকলের অংশ। আমি এখন সিসিটিভি ফুটেজগুলো নতুন করে দেখতে চাই, তবে সার্ভার রুমের নয়, গেটের বাইরের। রণবীর আইটি রুমে গিয়ে আকাশকে নিয়েই বসল। আকাশ তখনও আতঙ্কে আছে। এদিকে পুলিশ ততক্ষণে পোস্টমর্টমের জন্য রতনলালের ডেড বডিটা নিয়ে গেছে। আকাশ, ইয়েস স্যার। তুমি বললে না যে সার্ভার রুমে শুধু 5 জন অফিসার আর ক্লিনাররা ঢোকে? আচ্ছা, এই 5 জন অফিসারের ফোন কি ভেতরে অ্যালাউড? না স্যার, নিয়ম অনুযায়ী সবার ফোন তো বাইরে লকারে জমা রাখতে হয়। তাহলে রণবীর স্ক্রিনের দিকে আঙুল দিয়ে দেখালো।
এই যে রাত 1:45-এর ফুটেজটা দেখছো, এখানে ডিরেক্টর মুখার্জির পিএ সমীরকে দেখা যাচ্ছে। সে লকার রুমের সামনে দাঁড়িয়ে আছে। সে কি তার নিজের ফোন জমা দিচ্ছিল নাকি অন্য কারো? আকাশ জুম করল। দেখা গেল সমীর নামের ছেলেটি একটা নয়, দুটো ফোন জমা দিচ্ছে। একই মানুষের দুটো ফোন হতেই পারে, কিন্তু মজার ব্যাপার হলো সে যখন ফোনগুলো ফেরত নিল তখন তার হাত কাঁপছিল। আকাশ, সমীরের প্রোফাইলটা বের করো তো। আকাশ কিবোর্ডে বেশ কিছুক্ষণ টাইপ করার চেষ্টা করল, তারপর বলল, সমীর চ্যাটার্জি, বয়স 29, গত 3 বছর ধরে ডিরেক্টরের পিএ হিসেবে কাজ করছে। কিন্তু তুমি তো বলছিলে 5 জন অফিসার আর ক্লিনার রতনলাল ছাড়া এই ঘরে কেউ ঢোকে না। তাহলে সমীর চ্যাটার্জি সার্ভার রুমের সামনে কি করছে? ওর ব্যাকগ্রাউন্ড চেক করো। ওকে স্যার, ব্যাকগ্রাউন্ড চেক করলাম স্যার। দেখুন, একদমই ক্লিয়ার, কোনো রকম ক্রিমিনাল রেকর্ড নেই। তবে তবে কি? তবে তার ব্যাংকিং ট্রানজাকশনগুলো একটু অদ্ভুত। গত 1 বছরে তার অ্যাকাউন্টে কোনো বড় টাকা ঢোকেনি, কিন্তু সে প্রতি মাসে প্রায় 50,000 টাকার দামি ওয়াইন আর সিগার কিনছে, আর তার এই স্যালারিতে এটা অসম্ভব। আকাশ কথাগুলো বলতেই রণবীর আর দেরি করল না। সে সোজা চলে গেল সমীরের ডেস্কে। সমীর তখন নিজের ফাইল গোছাচ্ছিল। রণবীরকে দেখে সে কিছুটা থতমত খেয়ে গেল। রণবীর স্যার, আপনি এখানে? সমীর, তোমার হাতের ওই দ্বিতীয় ফোনটা কোথায়, যেটা তুমি এই লকারে জমা দিয়েছিলে? সমীরের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। কোন ফোনের কথা বলছেন স্যার? আমার তো একটাই ফোন। রণবীর এক ঝটকায় সমীরের কলার ধরল এবং তাকে দেওয়ালের সাথে চেপে ধরল। দেখো সমীর, আমি ডিরেক্টর মুখার্জি নই যে মিষ্টি কথায় ভুলে যাব। আমি একজন ইনভেস্টিগেটর। রতনলাল মারা গেছে। তুমি কি চাও এরপরের নামটা তোমার হোক? সমীরের চোখের কোণে জল চলে এলো। স্যার, আমি কিছু জানি না। আমাকে শুধু বলা হয়েছিল প্রতি মঙ্গলবার লকারে একটা ফোন রাখতে, আর বুধবার সেটা সরিয়ে নিতে। কে রাখতো বা কে নিত আমি জানি না। কার নির্দেশে করতে এটা? আমি জানি না স্যার। শুধু 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 একটা ইমেল আসতো, সেখানে লেখা থাকতো কুবের ইজ ওয়াচিং। হঠাৎ একটা বিকট শব্দ হলো। জানলার কাঁচ ভেঙে একটা সাইলেন্সার লাগানো বুলেট এসে সরাসরি বিঁধল সমীরের কপালে। এক মুহূর্তের জন্য রণবীর তাকালো সমীরের দিকে, তারপরই মেঝেতে লুটিয়ে পড়ল ওর নিথর দেহটা। রণবীর দ্রুত জানলার দিকে দৌড়ে গেল, কিন্তু বাইরের অন্ধকারের মাঝে শুধু বৃষ্টির শব্দ ছাড়া আর কিছু নেই। খুনি আবারও সফল। আমার হাতের খুব কাছ থেকে সাক্ষীকে সরিয়ে দিল। দুজন একদিনই খুন হয়ে গেল। পরবর্তী টার্গেট কে হতে পারে? ওই বাকি 5 জন কি, যারা ওই সার্ভার রুমে ঢুকতে পারে? রণবীর লাশের পাশে দাঁড়িয়ে বড় করে একটা নিঃশ্বাস নিল। সে বুঝতে পারল ষড়যন্ত্রটা সমীর বা রতনলালের মতো ছোট লোকেদের নিয়ে নয়, তাকে ফাঁদে ফেলা হচ্ছে। সমীরকে তার চোখের সামনে মেরে ফেলার মানে হলো খুনি চায় রণবীর যেন বুঝতে পারে সে কতটা শক্তিশালী। বাঘবন্দি খেলা শুরু হয়ে গেছে আকাশ। ইয়েস স্যার। তুমি কি রতনলালের ডেড বডির সঙ্গে মোবাইলটাও ফরেন্সিকে পাঠিয়েছ? না স্যার, মোবাইলটা পাঠানো হয়নি। ডেড বডি তো হাসপাতালে মর্গে যাবে, সেই জন্য আমি ভেবেছি মোবাইলটা আমি নিজেই নিয়ে যাব। তাহলে তুমি দেরি করো না আকাশ, তুমি মোবাইলটা ফরেন্সিক এক্সপার্টের কাছে পাঠিয়ে দাও। আসলে স্যার, এখন তো প্রায় ভোর হওয়ার পথে। কাল সকাল হতেই আমি এটাকে ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করব। সকলের অপেক্ষা করলে হবে না। তুমি এক্ষুনি যাও আর ফরেন্সিক এক্সপার্টকে আগে ফোন করে নাও। এই মুহূর্তে আমাদের কাছে প্রত্যেক সেকেন্ডের মূল্য দিতে হবে, নইলে কিন্তু অনেক বড় সড়ো বিপদ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আর পুলিশে খবর দাও, বলো যে আরও একটা খুন হয়েছে, সমীরের ডেড বডিটা নিয়ে যেতে হবে। রণবীরের কথাগুলো শোনা মাত্রই আকাশ আর কোনো উত্তর দিল না। একটা স্যালিউট জানিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, ঠিক তখনই রণবীর আবার বলল, যাওয়ার আগে তুমি একটা কাজ করো। আমাকে বাকি যে 4 জন অফিসার রয়েছে তাদের সমস্ত ডেটা ফাইল আমাকে ট্রান্সফার করো। আমি আবার সেগুলো সবই শান্ত মাথায় একবার দেখতে চাই। সমস্ত ফাইলগুলো আরও কিছু ডেটা রণবীরের ল্যাপটপে ট্রান্সফার করেই ঘর থেকে বেরিয়ে গেল আকাশ। বেশি মনোযোগ সহকারে সমস্ত কিছু খতিয়ে দেখছিল রণবীর। তার মাথায় শুধু 5 জন অফিসারের যেটা হ্যাকিং হওয়ার চিন্তাটাই নয়, সাথে রয়েছে অপারেশন কুবেরের রহস্য, সাথে দুটো একসাথে খুন হওয়ার ঘটনা। হেডকোয়ার্টার থেকে প্রশ্ন এলে কি উত্তর দেবে সেটাই ভাবছিল রণবীর। আচ্ছা ডিরেক্টর স্যার,
আমার একটা জিনিস মাথায় আসছে না, ওই সার্ভার রুমে যদি 5 জন অফিসার ঢুকতে পারে তাহলে সমীর চ্যাটার্জি সেদিন সার্ভার রুমে কি করছিল? আপনি কি বিষয়টা জানতেন? ভাস্কর মুখার্জির সামনে দাঁড়িয়ে স্পষ্ট গলায় জিজ্ঞেস করল রণবীর। না রণবীর, ও যে ওই রুমে ঢুকেছে সে কথা কিন্তু আমাকে বলেনি। এটা কি করে সম্ভব? ভাস্কর সাহেব, আপনার পিএ কোথায় যায় না যায় সেটা আপনি জানেন না? আর সব থেকে আশ্চর্যের বিষয়, যেই রুমে আপনার ঢোকার পারমিশন নেই সেখানে কি করে আপনার পিএ ঢুকতে পারে? মেয়েরা, আপনি কি বলতে চাইছেন নাকি এসবের পেছনে আমি আছি? যদি তাই হতো তাহলে আমি রণবীরকে এখানে ডাকানোর পরামর্শ দিতাম না। প্লিজ স্যার, আপনারা নিজেদের মধ্যে এরকম মতভেদ সৃষ্টি করবেন না। আর তাছাড়া আপনারা যদি ভেতরে এরকম ঝামেলা সৃষ্টি করেন তাহলে তো ইনভেস্টিগেশনই করা যাবে না। দেখো রণবীর, ওই সার্ভার রুমে ঢোকার অ্যাডমিন অ্যাক্সেস বা ডিজিটাল পারমিশন ছিল শুধু ওই 5 জন অফিসারের। অর্থাৎ সার্ভার থেকে কোনো ডেটা কপি করা বা কমান্ড দেওয়ার ক্ষমতা শুধু তাঁদেরই ছিল। তাহলে সন্দেহের তীর আমার দিকে কি করে যায় বলো তো? রীতিমতন ক্ষিপ্ত গলায় আদিত্য মেহরার দিকে তাকিয়ে রণবীরের উদ্দেশ্যে কথাটা বললেন ভাস্কর মুখার্জি। তবে আমার কি মনে হয় বলুন তো স্যার, সমীর যেহেতু ডিরেক্টর ভাস্কর মুখার্জির পিএ, তার কাছে সার্ভার রুমের ফিজিক্যাল অ্যাক্সেস বা ভেতরে ঢোকার চাবি বা কার্ড ছিল শুধু রক্ষণাবেক্ষণ তদারকির জন্য। হ্যাঁ, সে ভেতরে ঢুকতে পারতো ঠিকই, কিন্তু সিস্টেমের ভেতরে হাত দেওয়ার অনুমতি তার ছিল না। সিসিটিভি ফুটেজে তাকে দেখা গেছে, কারণ সে হয়তো তেমন কিছু করার জন্য গিয়েছিল। কিন্তু সে গিয়েছিল এটাই আমি জানি না, বা আমাকে বলা হয়নি। তাতে তাতে আমার কি দোষ হয়ে গেল? সেই কথাটা আপনি আগে বলে দিলেই তো হতো স্যার। হ্যাঁ, আর সেই সুযোগে লুকিয়ে কোনো ডিভাইস বা হার্ডওয়্যার ট্রেজন বসিয়েছিল, হয়তোবা অন্য কাউকে সাহায্য করেছিল সমীর। না হলে সে এরকমভাবে আততায়ীর হাতে গুলি খেয়ে মরত না নিশ্চয়ই। ডিরেক্টর সাহেব, আপনি স্বীকার করুন আপনার পিএ সমীর অন্যায় করেছে। আদিত্য মেহরার কথা শুনে ভাস্কর মুখার্জি আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু রণবীর চোখে ইশারা করে চুপ করতে বলল। আমরা শুধু সমীরকেই কেন সন্দেহ করছি স্যার? সন্দেহ তো আমাদের রতনের উপরও হওয়া উচিত, তাই না? রতনলাল হলো হেড ক্লিনার। তাকে প্রতি মঙ্গলবার আর শুক্রবার সকালে কড়া পাহারায় ভেতরে ঢোকানো হতো সাফাই করবার জন্য। আর তাছাড়া ও কম্পিউটার টেকনোলজি এসবের কিছু জানে নাকি? দেখুন স্যার, সন্দেহ তালিকা থেকে কাউকেই বাদ দেওয়া যায় না। হতেও তো পারে সে ছিল ইনভিজিবল বা অদৃশ্য কর্মী। তাকে কেউ সন্দেহ করতো না ঠিকই, কিন্তু ডাবল এজেন্ট তাকেই ব্যবহার করেছে সেই হার্ডওয়্যার ট্রোজান চিপটা কোনো একটি কেবলের পেছনে সেঁটে দেওয়ার জন্য। মানে অনেক কিছুই হতে পারে, নইলে রতনলালকেই বা ওইভাবে নৃশংসভাবে খুন কেউ কেন করবে? আর আপনারা হয়তো ভুলে যাচ্ছেন, রতনলালের মোবাইলেই কিন্তু কুবেরের স্ক্যানার কোডটা পাওয়া গেছে। আর সত্যি যদি রতনলাল ডাবল এজেন্ট হয়ে থাকে তাহলে তাহলে ব্যর্থতা কিন্তু আপনারা মানুষ যাচাই করতে পারেননি। রণবীরের এই যুক্তিটা শোনার পর আর কেউ কোনো উত্তর দিল না। প্রায় মিনিট 30 পরেই ভাস্কর মুখার্জির ল্যান্ডলাইন ফোনটা বেজে উঠল। তিনি রিসিভার তুললেন। হ্যালো, হ্যাঁ মুখার্জি বলছি। কি? কখন? মুখার্জি সাহেবের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি রিসিভার নামিয়ে রণবীরের দিকে তাকালেন। রণবীর, তুমি যে মোবাইলটা ফরেন্সিকের জন্য আকাশকে দিয়েছিলে, সেটা নিয়ে যাওয়ার পথে ফরেন্সিক ভ্যানটা অ্যাটাক হয়েছে। আকাশ হাসপাতালে আর মোবাইলটা গায়েব। রণবীর এক ঝটকায় উঠে দাঁড়ালো। আকাশ কেমন আছে? ওর মাথায় চোট লেগেছে, তবে বিপদমুক্ত। কিন্তু রণবীর, এই ঘটনা প্রমাণ করছে যে খুনি আমাদের থেকেও এক ধাপ এগিয়ে আছে। সে জানেই আমরা কখন কি করছি। রণবীর নিজের কপালে হাত দিয়ে ঘষল। সে বুঝতে পারল ষড়যন্ত্রটা শুধু ডেটা হ্যাকিংয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা একটা বড়সড় ক্লিন আপ অপারেশন। যারা প্রমাণ হতে পারে তাদের একে একে সরিয়ে দেওয়া হচ্ছে। মেহরা সাহেব, আমি এখন আকাশকে দেখতে হাসপাতালে যাব। তবে যাওয়ার আগে একটা কথা, ওই 5 জন অফিসারের ফাইলে সাধারণ কি ছিল, মানে এমন কিছু যা এই 5টা ফাইলেই কমন? তেমন তো কিছু নেই। তবে হ্যাঁ, গত কয়েক মাস ধরে ভারতের ডিফেন্স বাজেট থেকে কিছু ফান্ড রিলোকেট করা হচ্ছিল একটা স্পেশাল সিকিউরিটি প্রোটোকলের জন্য। সেই 5 জন অফিসারই ওই ফান্ডিং প্রসেসটা তদারকি করছিলেন। ঠিক আছে, আমি এখন আসছি। তবে আমার কোনো প্রয়োজন হলে আমি আপনাকে ফোন করব। আর ডিরেক্টর স্যার, আপনিও সাবধানে থাকবেন। যেহেতু আমরা এখনো বুঝতে পারছি না পরপর 2টো খুনের কারণ কি, সেই জন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। দিল্লি হাসপাতালের আইসিইউ এর বাইরে রণবীর দাঁড়িয়ে আছে। আকাশের মাথায় ব্যান্ডেজ, ব্লাড দেওয়া হয়েছে ওকে।
ডাক্তারের কাছে রণবীর জানতে পারল বেশ অনেকক্ষণ অজ্ঞান ছিল আকাশ, সবে জ্ঞান ফিরেছে ওর। মাত্র কয়েক মিনিটের মধ্যেই রণবীর ভেতরে ঢোকার অনুমতি পেল। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই রণবীরকে দেখে উঠে বসার চেষ্টা করল আকাশ। কেমন আছো আকাশ? মাথায় যন্ত্রণা হচ্ছে নিশ্চয়ই। হ্যাঁ স্যার, মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে। ওরা আচমকা এমনভাবে আমার বাইকের ওপরে হামলা করলো যে আমি নিজেকে সামলাতেই পারিনি। তাও হেলমেটটা ছিল বলে এই যাত্রায় বেঁচে গিয়েছি। দুর্ঘটনাটা কিভাবে হলো? মানে শুনলাম তো পেছন থেকে একটা গাড়ি এসে তোমার মোটর বাইকে ধাক্কা মেরেছে। তুমি কি দেখেছো কোন গাড়ি? স্যার, ওটা একটা ডাম্পার ছিল। হাইওয়ের উপর দিয়ে যাচ্ছিলাম, রাস্তায় তখন বেশি আদার্স যানবাহন ছিল না স্যার, কিন্তু আচমকা হাইওয়ের পাশে কোনো একটা গলি থেকে ডাম্পারটা আমার পিছু নিয়েছিল। আমি ভেবেছি হয়তো আমাকে ক্রস করে চলে যাবে, কিন্তু যাই হোক, তোমার এখন রেস্টের প্রয়োজন, আমি তোমাকে বেশি বিরক্ত করব না। না স্যার, বিরক্ত কিসের? তবে আপনি আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন, আমি সেটা পূরণ করতে পারিনি। ওরা ওরা মোবাইলটা নিয়ে গিয়েছে স্যার। আমি ওদের হাত থেকে মোবাইলটা বাঁচাতে পারলাম না। ঠিক আছে আকাশ, শান্ত হও। তুমি সুরক্ষিত আছো, এর থেকে আর ভালো কিছু আছে কি? কথাটা বলেই রণবীর ওর কাঁধে হাত রাখল। ওরা মোবাইল নিয়ে গেছে ঠিকই, কিন্তু ওই স্ক্যানার কোডটা তো আমি আগে স্ক্যান করে দেখে নিয়েছিলাম। আচ্ছা, ওই মোবাইলে কি কোনো লোকেশন ট্যাগ করা ছিল? মানে কিছু কি তুমি নিজে থেকে দেখার চেষ্টা করেছিলে? হ্যাঁ স্যার, একটা জিপিএস লগ ছিল। গত 3 দিন ধরে রতনলাল দিল্লির অদূরে গুরগাঁওয়ের একটা পুরনো কোল্ড স্টোরেজে কয়েকবার গিয়েছিল। জায়গাটার নাম শর্মা কোল্ড স্টোরেজ। আসলে আমি মোবাইলটা নিয়ে যাওয়ার আগে চেষ্টা করেছিলাম যদি আমি নিজে থেকে কিছু দেখতে পারি। বেশি কিছু দেখা যায়নি, তবে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট ছিল ওর সাথে কারা যোগাযোগ করছে আর ওর লোকেশনটা। আকাশের কথা শুনে রণবীরের ঠোঁটের কোণে হাসির ঝিলিক দেখা দিল। সাবাস আকাশ, তুমি তোমার কাজ করেছো। এবার বাকিটা আমি দেখছি। যেটুকু তুমি উদ্ধার করতে পেরেছো এটাও অনেক। আচ্ছা, আমি এখন আসছি, তুমি নিজের একটু খেয়াল রেখো। ওকে স্যার, বাট আই অ্যাম অলওয়েজ রেডি স্যার। আপনার যখনই মনে হবে প্লিজ আপনি আমাকে ডাকবেন। উত্তরে রণবীর কিছু না বলে মুচকি হাসল শুধু। তারপর ওর জিপটা নিয়ে গুরগাঁওয়ের দিকে রওনা দিল। তখনও কুয়াশায় রাস্তা ঢাকা। সকাল প্রায় অনেকটাই হয়েছে, তবুও আজ সূর্যের দেখা নেই। রণবীর একাই চলেছে তার গন্তব্যে, কিন্তু জানত না তার গাড়ির নিচে একটা ছোট ম্যাগনেটিক ট্র্যাকার বসানো আছে। শর্মা কোল্ড স্টোরেজটা অনেক দিন ধরে পরিত্যক্ত। রণবীর গাড়িটা দূরে রেখে পায়ে হেঁটে এগোতে লাগল। চারপাশ নিস্তব্ধ, কোথাও কাউকে নজরে এলো না ওর। কয়েক পা এগোতেই হঠাৎ ওর কানে এলো একটা জেনারেটরের গুঞ্জন। এরকম পরিত্যক্ত একটা জায়গায় জেনারেটর কেন চলছে? আশেপাশে কাউকে কোথাও দেখতে পেলাম না। তাহলে কি সবাই নিজেদের আড়াল করে রেখেছে? আমাকে সাবধানে এগোতে হবে। হাঁটতে হাঁটতে সামনে প্রায় 4 ফুটের একটা দেওয়াল দেখতে পেল। সেটা টপকেই ভেতরে ঢুকল। তারপরেই নজরে এলো একটা বড় লোহার দরজা। সেটার ফাঁক দিয়ে ঘরের ভেতরের যা দৃশ্য দেখল তাতে চোখ কপালে উঠল রণবীরের। এগুলো কি? সার সাজানো হয়েছে হাই এন্ড কম্পিউটার সার্ভার, আর মাঝখানে বসে আছে একজন লোক। মনে হচ্ছে লোকটা ফোনে কথা বলছে। একটু শোনার চেষ্টা করি কি বলছে। হ্যাঁ বস, প্রজেক্ট কুবের রেডি। আর মাত্র 2 ঘন্টা ভারতের ন্যাশনাল ব্যাংকিং সার্ভারের ব্যাকডোর খুলে যাবে। 10,000 কোটি টাকা ক্রিপ্টো ওয়ালেটে ট্রান্সফার হতে শুরু করবে স্যার। সর্বনাশ, তার মানে আমি সঠিক জায়গাতেই পৌঁছেছি, কিন্তু আসার সময় ডিপার্টমেন্টে কাউকে জানানো হয়নি। এত বড় মিশনে একা নামাটাই ভীষণ ঝুঁকির। যদিও আকাশ জানে, কিন্তু ওকে খবরটা পৌঁছবে ডিপার্টমেন্টে। রণবীর কথাগুলো মনে মনে বলতে বলতেই সোজা হয়ে দাঁড়ালো। ঠিক সেই মুহূর্তে তার মাথার পেছনে একটা ঠান্ডা ধাতব স্পর্শ অনুভব করল সে। একদম নড়বেন না মিস্টার রণবীর সিং। আপনি দেখছি বড্ড তাড়াতাড়ি পৌঁছে গেছেন এখানে। গলার স্বরটা রণবীরের বেশ চেনা চেনা ঠেকল, তাই ও স্তব্ধ হয়ে গেল রীতিমতন। নিজের মনেই বিড়বিড় করে বলে উঠল, গলার
গলার স্বরটা ভীষণ চেনাচেনা লাগছে, কিন্তু কে হতে পারে এই মুখটা? মুখটা কিছুতেই মনে পড়ছে না। হাত দুটো মাথার উপরে তুলুন রণবীর সিং। কোন রকম চালাকি করার চেষ্টা করবেন না। সেই গম্ভীর কণ্ঠস্বরটা আবার শোনা গেল। রণবীর ধীরে ধীরে হাত তুলল, সাথে মনে মনে ভাবতে লাগল এই গলার স্বরটা কার হতে পারে। আসলে নিচু স্বরে কথা বলার কারণে সে নিশ্চিত হতে পারছিল না। তার উপর সেই ব্যক্তি দাঁড়িয়ে আছে রণবীরের পেছনে। আমাকে চিনতে পারছেন না তো? চেনার দরকারও নেই। আপনি ব্ল্যাক বক্স ইনভেস্টিগেটর হতে পারেন, কিন্তু মনে রাখবেন, সব ব্ল্যাক বক্সের ভেতরেই একটা ধ্বংসের কাহিনী লেখা থাকে। শর্মা কোল্ড স্টোরেজ, জায়গাটা তো বেশ ভালোই বেঁচেছে না? চারিদিকে কেউ নেই, অথচ ভেতরে হাই স্পিড অপটিক্যাল ফাইবার আর জেনারেটর চলছে। প্রজেক্ট কুবেরের 10,000 কোটি টাকা ট্রান্সফার করার জন্য এর চেয়ে নিরাপদ জায়গা অবশ্য আর নেই। আপনি দেখছি বড্ড বেশি জেনে গেছেন রণবীর সিং। আর জানেন তো, বেশি জানা মানুষের আয়ু কম হয়। চলুন ওদিকে, সামনের দিকে এগিয়ে চলুন, আর বেশি চালাকি করার চেষ্টা করবেন না। সেই অচেনা ব্যক্তি বেশ গম্ভীর গলায় কথাগুলো বলে উঠল। তবে রণবীরও এত সহজে কারো হাতে আসার মতন পাত্র নয়। ঠিক সেই মুহূর্তে রণবীর একটা অদ্ভুত কাজ করল। কোনো পালানোর চেষ্টা না করে হঠাৎ নিজের শরীরটা একদম আলগা করে দিয়ে নিচে বসে পড়ল। বন্দুকধারী লোকটা এমন অভাবনীয় মুভমেন্টের জন্য তৈরি ছিল না। লোকটা কিছু বোঝার আগেই সেই 1 সেকেন্ডের সুযোগে রণবীর লোকটার গোড়ালি লক্ষ্য করে একটা জোরালো সুইপ কিক মারল। লোকটাও আচমকা আর্তনাদ করে হুমড়ি খেয়ে শব্দ করে পড়ে গেল মেঝের ওপর, আর পিস্তলটাও ছিটকে গেল অনেকটা দূরে। রণবীরও বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল লোকটার ওপর। ধস্তাধস্তি শুরু হলো, কিন্তু লোকটা অসম্ভব শক্তিশালী। সে রণবীরের মুখ লক্ষ্য করে একটা ঘুষি ছুঁড়ল, যা রণবীর অল্পের জন্য এড়াতে পারল। কিন্তু ওর উদ্দেশ্য ছিল লোকটার মুখটা দেখা। তবে দুর্ভাগ্যবশত লোকটার মুখ দেখা যাচ্ছিল না, কারণ সে একটা কালো ট্যাকটিক্যাল মাস্ক পরেছিল, মাথায় ছিল টুপি, যার কারণে কোনো রকম অনুমানই করা যাচ্ছিল না লোকটা কে হতে পারে। ওই লোকটা এবারে পিস্তলটা নেওয়ার জন্য এগিয়ে গেলেও রণবীর লোকটার পা দুটো জাপটে জড়িয়ে ধরল। দুজনেই ধস্তাধস্তি করে পিস্তলটার দিকে এগিয়ে গেলে লোকটা রণবীরের দিকে তাক করতে যায়, কিন্তু রণবীরও কম যায় না। দুজনে মিলে পিস্তলটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে করতেই হঠাৎ একটা গুলি ছুটে যায়। গুলির আওয়াজ পাওয়া মাত্রই হঠাৎ ভেতর থেকে সেই দামি স্যুট পরা লোকটা যে ফোনে কথা বলছিল, কিছুক্ষণ আগেই রণবীর যাকে ভেতরে দেখেছিল, সে সামনে এসে চিৎকার করে উঠল, গৌতম, ওকে খতম করো, আমাদের হাতে সময় নেই। কোনো একজনকে জ্যান্ত ছেড়ে দিলে কিন্তু বিপদ আমাদের তাড়া করে বেড়াবে। গৌতম নামের লোকটা রণবীরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো, কিন্তু পিস্তলটা ছিনিয়ে নিতে পারেনি। সেটা এখনও রণবীরের হাতে, আর তাই পকেট থেকে একটা ছোট ফ্ল্যাশ গ্রেনেড বের করে মেঝেতে আছাড় মারল গৌতম নামের লোকটা। প্রচণ্ড আলো আর শব্দে রণবীরের চোখ ধাঁধিয়ে গেল রীতিমতন। কয়েক সেকেন্ডের জন্য সে কিছুই দেখতে পেল না। যখন তার দৃষ্টিশক্তি ফিরে এলো, সে দেখল সামনের সেই লোহার দরজার গেটটা খোলা, আর ভেতরে ঘরটাও ফাঁকা। সার্ভারগুলো এখনো চলছে, কিন্তু সেই লোক দুটো উধাও। লোক দুটো গেল কোথায়? আর তাছাড়া ওই লোকটার নাম কি বললো? গৌতম। কিন্তু এই নামে তো আমার কাউকে মনে পড়ছে না। গৌতম কি আসল নাম নাকি ওদের কোড নাম? কথাগুলো ভাবতে ভাবতে রণবীর টলতে টলতে সার্ভারগুলোর কাছে গেল। স্ক্রিনে তখনও কোডিং চলছে। কুবের D09 প্রোটোকলটা অ্যাক্টিভেট হয়ে গেছে। সে পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করে সার্ভারে গুঁজল। সে জানত পুরো ডেটা কপি করার মতো সময় তার নেই, কিন্তু সে অন্তত ওই ব্যাকডোর গেটওয়েটার সোর্স কোডটা চুরি করতে চাইছে। টাকাগুলো যে ক্রিপ্টো ওয়ালেটে ট্রান্সফার করতে চেয়েছিল সেটা আমি বন্ধ করে দিয়েছি আপাতত, কিন্তু কোথা থেকে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। অবশ্য আকাশ আমার সঙ্গে থাকলে এই সপ্তাহ খুব ভালো বোঝে। যাই হোক, এখানে বেশি সময় নষ্ট করা যাবে না। কম্পিউটারে সমস্ত কিছু লগ আউট করে দিয়েছি। ডেটা কপি হওয়ার সময় রণবীরের নজরে পড়ল পাশের একটা ছোট টেবিলের ওপর। সেখানে একটা ভিজিটিং কার্ড পড়ে আছে। এটা কিসের কার্ড? কার্ডে লেখা আর্য ফিনান্সিয়াল কনসালটেন্সি, আর কার্ডের পেছনে হাতে লেখা একটা লাইন, অমিতাভকে বলো কিস্তি তৈরি রাখতে। মানে ঠিক বুঝলাম না। অমিতাভ চ্যাটার্জি মানে সেই 5 জন অফিসারের একজন, যিনি প্রতিরক্ষা মন্ত্রকের ফিনান্স অ্যাডভাইজার। তিনি কি এসবের সঙ্গে সত্যি জড়িত, নাকি
অন্য কোনো কারণ? রণবীরের মনে মেহরা সাহেবের কথাগুলো প্রতিধ্বনিত হলো। সেই 5 জন অফিসারই ওই ফান্ডিং প্রসেসটা তদারকি করছিলেন। তাহলে কি অমিতাভ চ্যাটার্জি এই সিন্ডিকেটের ভেতরের লোক, নাকি তাকেও ব্ল্যাকমেল করা হচ্ছে? ডেটা কপি হতেই রণবীর ল্যাপটপটা ব্যাগে ভরে দ্রুত কোল্ড স্টোরেজ থেকে বেরিয়ে এলো। সে জানত গৌতম এবং ওই লোকটা খুব বেশি দূরে যায়নি, কিন্তু তাকে এখন আগে নিরাপদ জায়গায় পৌঁছতে হবে। জিপটা স্টার্ট দিয়ে গুড়গাঁও থেকে ফেরার পথে রণবীর আকাশকে ফোন করল। আকাশের ফোনটা ধরল একজন নার্স। হ্যালো আকাশ। স্যার, পেশেন্টকে এখন ইনজেকশন দেওয়া হয়েছে, উনি ঘুমোচ্ছেন। আপনি কে বলছেন? আমি রণবীর সিং বলছি। ওর কেবিনের বাইরে কি পুলিশ পাহারা আছে? হ্যাঁ স্যার, 2 জন কনস্টেবল আছেন। আচ্ছা নার্স, আপনি শুনুন, আকাশের যখনই ঘুম ভাঙবে আমাকে তৎক্ষণাৎ একটা ফোন করতে বলবেন। আর একটা কথা, আকাশের কিন্তু অনেক শত্রু রয়েছে, বাইরের কেউ যেন উইদাউট এনি পারমিশন ভেতরে না ঢুকে। ওকে স্যার। রণবীর ফোনটা রেখে দিল। তার মনের ভেতর খটকা লাগলো যে আকাশকে যে ডাম্পারটা ধাক্কা দিয়েছিল সেটা তো দুর্ঘটনা ছিল না, মোবাইলটা ছিনিয়ে নিয়ে গেছে ওর কাছ থেকে। আকাশকেও সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কারণ সে রতনলালের ফোনের লোকেশন ট্র্যাপটা ধরে ফেলেছিল। রণবীর সরকারি হাসপাতালে না গিয়ে তার নিজের গোপন আস্তানার দিকে গাড়ি ঘোরালো। সে জানত এখন হেডকোয়ার্টারে যাওয়া মানেই প্রশ্নের সম্মুখীন হওয়া। তাকে আগে প্রমাণ জোগাড় করতে হবে। গাড়ির আয়নায় সে হঠাৎ খেয়াল করল পেছনে একটা কালো এসইউভি তাকে ফলো করছে। সে গতি বাড়ালো, পেছনের গাড়িটাও গতি বাড়ালো। এই গাড়িটাকে দেখছি অনেকক্ষণ ধরে আমাকে ফলো করছে। কোনোভাবে কি আমাকেও ট্র্যাক করতে পারছে? কিন্তু কিভাবে? আমার কাছে তো স্মার্টফোন নেই যে আমার লোকেশন ট্র্যাক করবে। তাহলে কি গাড়িতে কিছু রেখেছে? যদি কেউ ফলো করে থাকে তাহলে আমাকে রাস্তা পাল্টাতে হবে এক্ষুনি। কথাগুলো নিজের মনে বলতে বলতেই রণবীর গাড়িটা একটা ঘিঞ্জি বাজারের মোড়ে নিয়ে এলো। তারপর চলন্ত গাড়ি থেকে নিচে ঝাঁপ দিল সে এবং একটা সরু গলির ভেতরে ঢুকে পড়ল। কয়েক সেকেন্ড পর কালো গাড়িটা তার খালি জিপটাকে ওভারটেক করে সামনে গিয়ে থামল। জঙ্গলের আড়াল থেকে সবটা লক্ষ্য করতে লাগলো রণবীর। দেখল গাড়ি থেকে 2 জন লোক নামলো, হাতে সাবমেশিন গান। তারা জিপের ভেতরে রণবীরকে না পেয়ে রাগে চিৎকার করে উঠল। রাগে উত্তেজনায় গাড়িটার মধ্যে 2 জনে মিলে বার কয়েক লাথি মারতে লাগলো। লোকগুলোর হাতে সাধারণ কোনো পুলিশের অস্ত্র নয়। ওগুলো তো দেখে মনে হচ্ছে HK MP5, যা সাধারণত স্পেশাল ফোর্সের কাছে থাকে। তার মানে এই ষড়যন্ত্রের জাল অনেক গভীরে বিস্তৃত। কে শত্রু কে ভালো কিছুই বুঝতে পারছি না। আমাকে এবারে সাবধানে কথা বলতে হবে। সারাটা দিন জঙ্গলেই কেটে গেল রণবীরের, কারণ সেই 2 জন হাতে মেশিন গান নিয়ে প্রায় পুরো জঙ্গলটাই রণবীরকে খোঁজে। অনেক চেষ্টা করেও দিনের আলো থাকতে হাইওয়েতে উঠতে পারেনিও। এদিকে মোবাইলে নেটওয়ার্ক না থাকার কারণে কারোর সাথে যোগাযোগও করতে পারছিল না রণবীর। সূর্য ঢলে গিয়ে যখন অন্ধকার হতে শুরু করলো তখন একটা গাড়ির আওয়াজ পেল রণবীর। দেখল ওই 2 জন বেরিয়ে গেল গাড়ি নিয়ে, আর সেই সুযোগে ধীরে ধীরে ওই 2 জনের পিছু নিয়েই হাইওয়েতে উঠে এলো। সারাদিনে কোনো কিছু না খেতে পারায় ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিল রণবীর। অনেকটা পথ একা একা হাঁটার পর শেষ পর্যন্ত একটা লরিতে আসতে দেখল। তাতে লিফট নিয়ে এসে পৌঁছলো একটা বাজারে। সেখানে কিছু একটা খেয়ে একটা পাবলিক টেলিফোন বুথ থেকে ফোন লাগালো ডিরেক্টর ভাস্কর মুখার্জির পার্সোনাল ফোন নাম্বারে। হাত ঘড়িতে দেখল রাত তখন প্রায় 8টা। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে ভাস্কর মুখার্জির চাপা কণ্ঠস্বর ভেসে এলো। স্যার, আমি রণবীর। আমি প্রায় ঘন্টাখানেক পর আপনার বাংলোর পেছনের বাগানে এসেছি। আপনি প্লিজ ওখানেই আমার সঙ্গে দেখা করুন। আর হ্যাঁ, একা আসবেন। এটা কার নম্বর থেকে ফোন করেছো? মনে হচ্ছে পাবলিক টেলিফোন বুথ। হ্যাঁ স্যার, একরকম বাধ্য হয়ে এভাবে ফোন করতে হলো। আমার উপরে আজ হামলা হয়েছে, অনেক কষ্টে নিজেকে বাঁচিয়ে ফিরেছি। হামলা হয়েছে? কখন, কিভাবে? কিন্তু তুমি তো আমাকে কিছু জানিয়ে যাওনি। এখন ঠিক আছো তো? আমি তোমাকে সারাদিনে বেশ কয়েকবার ফোন করেছিলাম কিন্তু পাইনি। স্যার, আমি গুরগাঁওয়ে এদিকের একটা জঙ্গলে ছিলাম। এখানে একেবারেই নেটওয়ার্ক নেই। আমি আপনাকে বাকি কথা আপনার সামনে গিয়ে বলছি, তবে মাথায় রাখবেন আমি যে আপনার সঙ্গে দেখা করবো এই কথা কিন্তু কাউকে বলবেন না। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আমি ঘন্টাখানেক পরে আমার বাগানে যাচ্ছি। প্রায় ঘণ্টাখানেক পর পর ভাস্কর মুখার্জি বাগানে এলেন। তার চোখে মুখে উৎকণ্ঠা, আর এদিকে রণবীর মাথায় টুপি এবং মুখে মাস্ক লাগিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করে বাগানে এসে দাঁড়ালো। কি হয়েছে রণবীর? তুমি এভাবে আমাকে একা বাগানে আসতে বললে কেন? আমার ড্রয়িং রুমে চলো, সেখানে বসে আলোচনা করা যাবে। মেহেরা সাহেবও আছেন।
স্যার, আমি আজ শর্মা কোল্ড স্টোরেজে গিয়েছিলাম। সেখানে প্রজেক্ট কুবেরের সার্ভার সেট আপ করা আছে, আর সেখানে আমি একটা নাম পেয়েছি, যে নাম শুনলে আপনি রীতিমতন অবাক হয়ে যাবেন। কার নাম? অমিতাভ চ্যাটার্জি। রণবীরের মুখে কথাটা শুনে ভাস্কর মুখার্জি থমকে গেলেন। অমিতাভ? ও তো গত 10 বছর ধরে আমার সাথে কাজ করছে। না 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 না, ও দেশদ্রোহী হতে পারে না। স্যার, টাকার নেশা বড় নেশা। 10,000 কোটি টাকা, এই টাকা দিয়ে একটা ছোট দেশ কেনা যায়। অমিতাভ চ্যাটার্জির ফাইলটা আমাকে আরেকবার দেখতে হবে। আর একটা কথা, ডিরেক্টর স্যার, আমাদের সিস্টেমের ভেতরে একজন গৌতম নামের লোক আছে। সে অসম্ভব দক্ষ ফাইটার। আপনি কি এই নামের কাউকে চেনেন? গৌতম? আমাদের স্পেশাল অপারেশন ফোর্সে একজন গৌতম ছিল, কিন্তু সে তো 2 বছর আগে কাশ্মীরে একটা এনকাউন্টারে মারা গেছে। মারা গেছে নাকি তাকে মৃত ঘোষণা করা হয়েছে যাতে সে আন্ডারগ্রাউন্ডে এই সিন্ডিকেটের জন্য কাজ করতে পারে? স্যার, আমার মনে হচ্ছে প্রজেক্ট কুবের কোনো একজনের কাজ নয়, এটা একটা পরিকল্পিত নেটওয়ার্ক। হঠাৎ বাংলোর ভেতরের আলো জ্বলে উঠল। রণবীর, তুমি এখনই যাও। মেহরা সাহেব ভেতরে আছেন। উনি যদি তোমাকে দেখেন তবে পরিস্থিতি সামলানো কঠিন হবে। তখন জিজ্ঞেস করবে এমন কি কথা যেটা আমাকে তুমি বাগানে এসে আড়ালে বলছো। স্যার, একটা ফাইল চেক করে দেখবেন। সেটা হলো অমিতাভ চ্যাটার্জির গত 5 বছরের ফরেন ট্রিপের ডিটেলস। আমি নিশ্চিত কিছু একটা মিলবে। না না রণবীর, আমার মনে হয় না অমিতাভ চ্যাটার্জি এর সাথে জড়িয়ে আছে। আর যদি জড়িয়েও থাকে তাহলে হয় ওকে ফাঁসানো হয়েছে, আর না হলে ওকে জোর করে কিছু করানো হচ্ছে। আমি ওকে খুব ভালো করে জানি। তবুও তুমি যখন বলছো, আমি চেক করে দেখবো একবার। তবে স্যার, আমার মনে হয় আমাকে আড়াল থেকেই এই তদন্তটা করতে হবে। আপনি আর একটা কাজ করবেন, আমার ডিপার্টমেন্টে জানিয়ে দেবেন যে আমাকে দিয়ে এই এত বড় ইনভেস্টিগেশন সম্ভব নয়। আমি দায়সারাভাবে কাজ করছি, এরকম কিছু একটা ছড়িয়ে দেবেন। তাতে যদি অপরাধী আপনাদের মধ্যে কেউ একজন হয়, তাহলে ওরা বারবার ভুল স্টেপ নেবে। আচ্ছা বেশ, তুমি এখন এসো। মেহরা সাহেব একবার তোমাকে দেখলে আর প্রশ্নের শেষ থাকবে না। রণবীর যখন বাগান থেকে বেরিয়ে আসছে, সে দেখল মেহরা সাহেব বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছেন। তার মুখটা খুব গম্ভীর। মেহরা সাহেবের হাতে একটা ফাইল। রণবীর দেওয়ালের আড়াল থেকে মেহরা সাহেবের ঠোঁট নাড়ানো লক্ষ্য করার চেষ্টা করল। রণবীর লিপ রিডিং খুব ভালো মতনই জানে, আর ওর এই দক্ষতা প্রায় অনেক সময়ই সমস্যার সমাধান করে দেয়। মেহরা সাহেব ফোনে বলছেন, হ্যাঁ, সমীর খতম, রতনলালও খতম। পরপর 2 জন মারা যাবার পর আমার কিন্তু দুশ্চিন্তার শেষ নেই। আবার ওদিকে আমাদের আইটি স্পেশালিস্ট আকাশ, ওর উপরে হামলা হয়েছে, হাসপাতালে ভর্তি। হ্যাঁ, ও অনেক কিছু জেনে ফেলেছে। না না, এখনই নয়। ওকে আগে ব্যাংকিং সার্ভারটা হ্যাক করতে দাও। সব দোষ ওর উপর চাপিয়ে তারপর ওকে সরিয়ে দেব। আমি কি করে জানবো যে ভাস্কর স্যার আবার রণবীরকে এর মধ্যে টেনে আনবে? হ্যাঁ, ও আমাদের ডিপার্টমেন্টের নয়, কিন্তু আমাদের ডিপার্টমেন্টের হয়ে কাজ তো করে। এর আগে তো অনেক রহস্য সমাধান করেছে ও। আমি কিছু করতে পারবো না, কারণ ওই 5 জন অফিসারের লিস্টে আমার নাম রয়েছে। আমি যদি ওকে তদন্ত করতে আটকাই তাহলে সন্দেহ আমার উপর এসে পড়বে। আদিত্য মেহরার কথাগুলো শুনে রণবীরের বেশ অনেক রকমভাবেই খটকা লাগছিল। তার মানে কি মেহরা সাহেব ওই সিন্ডিকেটের অংশ, যাকে আমি এতক্ষণ রিপোর্ট করছিলাম? সেই কি আমাকে বলির পাঠা পাঠানোর ছক কষছে? তাহলে বিশ্বাসটা কাকে করব? না না না, আগে আমাকে পুরো বিষয়টা জানতে হবে। রণবীর দ্রুত বাগান পেরিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। তার মাথায় এখন শুধু একটাই চিন্তা, সে যদি এখন পুলিশে ধরা দেয় তবে সে কোনোদিন এই সত্য প্রমাণ করতে পারবে না। তাকে সিস্টেমের বাইরে থেকে এই যুদ্ধটা লড়তে হবে। রাত গভীর হতেই দিল্লির কনট প্লেসের এক কোণায় একটা সস্তা হোটেল নিল রণবীর। সেখানে ছদ্মনামে একটা ঘর নিয়েছে ও। তার ল্যাপটপটা এখন কোল্ড স্টোরেজ থেকে চুরি করা ডেটা প্রসেস করছে। স্ক্রিনে হাজার হাজার কোডিং লাইন ভেসে উঠছে। রণবীর এক মনে তাকিয়ে আছে কুবের D09 প্রোটোকলটার দিকে। হঠাৎ তার নজর কাড়ল একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস, যেখান থেকে কোল্ড স্টোরেজের সার্ভারে শেষ কমান্ড পাঠানো হয়েছিল। সেই অ্যাড্রেসটা কোনো অফিসের নয়, বরং একটা রেসিডেন্সিয়াল এলাকার। বসন্তকুঞ্জ, সেক্টর বি। অমিতাভ চ্যাটার্জির বাড়িও তো ওখানে। সে আর দেরি করল না। এই মুহূর্তে অমিতাভ চ্যাটার্জির মুখোমুখি হওয়াটা ঝুঁকির, কিন্তু এছাড়া আর কোনো পথ নেই।
যদি অমিতাভ দোষী হয় তবে তাকে দিয়ে মুখ খোলাতে হবে, আর যদি সে নির্দোষ হয় তবে তাকে বাঁচাতে হবে। তবে যে কোনো কারণেই হোক অমিতাভ চ্যাটার্জির মুখোমুখি আমাকে হতেই হবে। অন্ধকারের সুযোগ নিয়ে রণবীর দেওয়াল টপকে অমিতাভর বাংলোর ভেতরে ঢুকল। হাত ঘড়িতে দেখে নিল রাত 1টা বাজে। বাড়ির চারপাশ নিস্তব্ধ। জানলার কাঁচ সরিয়ে সে ড্রয়িং রুমে পা রাখল। ঘরটা অগোছালো। টেবিলে আধ খাওয়া মদের গ্লাস আর অনেকগুলো ছেঁড়া কাগজ নজরে পড়ল রণবীরের। সিঁড়ি দিয়ে ওপরে উঠতেই সে একটা চাপা কান্নার শব্দ পেল। রণবীর সাবধানে একটা ঘরের দরজা ঠেলল। পিস্তলটা পকেট থেকে বের করে দুহাতে ধরে পা টিপে টিপে এগোতে লাগলো। তারপর একটা ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। দেখল দরজাটা হালকা খোলা রয়েছে। দেওয়ালে পিঠে ঘেঁষে ঘাড় কাত করে দেখার চেষ্টা করলো ঠিক কী হচ্ছে ভেতরে। দেখল অমিতাভ চ্যাটার্জি মেঝেতে বসে আছেন। তার সামনে একটা ল্যাপটপ। লোকটার চোখে মুখে চরম আতঙ্ক স্পষ্ট বোঝা যাচ্ছিল। রণবীর বোঝার চেষ্টা করতে লাগলো ঘরে আরও কেউ আছে নাকি। দেখল না, ঘরে আর কেউ নেই। অমিতাভ স্যার কাঁদছেন কেন? যেটা সন্দেহ করেছিলাম হয়তো সেটাই হতে পারে। কোনো কিছুর জন্য হুমকি দেওয়া হচ্ছে হয়তো ওনাকে। অমিতাভ স্যার, কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? কথাটা বলতে বলতে রণবীর যখন ঘরে ঢুকল, ওকে দেখে রীতিমতন অমিতাভ চ্যাটার্জি আঁতকে উঠলেন। তড়িঘড়ি ল্যাপটপটা বন্ধ করতে গেলে রণবীর দ্রুত এগিয়ে গিয়ে তার হাত চেপে ধরল। কে আপনি? ও, রণবীর সিং, তুমি এখানে কি করছো? আপনার সঙ্গে আমার কিছু জরুরি জিজ্ঞাসাবাদ আছে স্যার। শর্মা কোল্ড স্টোরেজ সম্বন্ধে আপনি কিছু জানেন? না না, আমি কিছু জানি না। আমি ভীষণ দুশ্চিন্তায় আছি। দয়া করে তুমি এখান থেকে চলে যাও। চলে যাওয়ার জন্য তো আসিনি স্যার এখানে। আপনি যে কোনো একটা দুশ্চিন্তায় আছেন সেটা আমি আপনাকে দেখেই বুঝতে পারছি। স্যার, আপনি আমাকে বলতে পারেন যদি আপনি বিপদে পড়ে থাকেন আমি আপনাকে সাহায্য করতে পারি। তবে স্যার একটা কথা বলবো, দেশদ্রোহিতা করবেন না। কি বলছো কি? আমি দেশদ্রোহিতা করেছি? তোমার তো স্পর্ধা কম নয়। দেখো দেখো রণবীর, দেখো, আমি তোমাকে শেষবারের মতন বলছি, তুমি এই ঘর থেকে বেরিয়ে যাও। আচ্ছা স্যার, আপনার একটা মেয়ে আছে না? মেয়েটার বয়স বুঝি 18-19 হবে, তাই না? সে কোথায়? রণবীর কোনো একটা কিছু আন্দাজ করেই ইচ্ছে করেই প্রশ্নটা ছুড়ে দিল অমিতাভর দিকে। নিজের মেয়ের কথা শোনা মাত্রই অমিতাভ আর নিজেকে সামলাতে পারলেন না। উচ্চস্বরে হাউ হাউ করে কেঁদে উঠলেন। আমার মেয়েটা রণবীর। আমি ঠিকই অনুমান করেছি তাহলে স্যার। এবারে বলুন তো, শর্মা কোল্ড স্টোরেজের সম্বন্ধে আপনি কি জানেন? শর্মা কোল্ড স্টোরেজে আপনার কার্ড পাওয়া গেছে স্যার। আর এই প্রজেক্ট কুবের, সেটাই বা কি অমিতাভ স্যার? কেন আপনার নামে 10,000 কোটি টাকা ট্রান্সফারের নির্দেশ আছে? রণবীরের কথা শুনে অমিতাভ ডুকরে কেঁদে উঠলেন। আমার মেয়েটা। রণবীর, আমি কিচ্ছু জানি না। ওরা আমার মেয়েকে অপহরণ করেছে। ওরা বলেছে আমি যদি এই ইনস্ক্রিপশনগুলো না দিই তবে ওরা তানিয়াকে মেরে ফেলবে। আমি বাধ্য হয়েছি ওদের সাহায্য করতে। আমি দেশদ্রোহী নই, আমি বিশ্বাসঘাতক নই। বিশ্বাস করো রণবীর। আচ্ছা স্যার, আপনি উত্তেজিত হবেন না, আপনি একটু শান্ত হন। রণবীর বুঝতে পারল অমিতাভ কোনো মাস্টার মাইন্ড নয়, সে কেবল একজন ব্ল্যাকমেল হওয়া অসহায় পিতা। কিন্তু স্যার, কারা ওরা? আপনি কি চেনেন ওদের? মানে আপনাদের ডিপার্টমেন্টের কেউ? আচ্ছা, গৌতম নামে কাউকে চেনেন? রণবীর একসাথে প্রায় অনেকগুলো প্রশ্ন করে বসল, তবে ওর প্রশ্ন শুনে অমিতাভ মাথা নাড়লেন। আমি কাউকে দেখিনি, শুধু একটা যান্ত্রিক গলার স্বর ফোনে নির্দেশ দেয়। আর ওই কার্ডটা ওরা আমাকে দিয়ে পাঠিয়েছিল ওই কোল্ড স্টোরেজে, যাতে সব দোষ আমার উপর পড়ে যদি কেউ তদন্তে আসে। ওরা আমাকে বলির পাঁঠা বানাচ্ছে রণবীর। দুজনে কথা বলতে বলতেই হঠাৎ অমিতাভর ল্যাপটপটা নিচে থেকেই অন হয়ে গেল। স্ক্রিনে একটা ভিডিও চালু হলো অটোমেটিকভাবে। দেখা যাচ্ছে একটা অন্ধকার ঘরে একটা ছোট মেয়ে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে। পেছন থেকে সেই যান্ত্রিক গলা ভেসে এলো। অমিতাভ,
তুমি বিশ্বাসঘাতকতা করেছ। রণবীর সিংকে তোমার ঘরে ডেকে তুমি নিজের মেয়ের মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিলে তো? না, প্লিজ না। আমি আমি রণবীরকে ডাকিনি, ও নিজে থেকেই এসেছে। ঠিক সেই মুহূর্তে জানলার কাঁচ ভেঙে একটা ধোঁয়া বোমা ঘরের ভেতরে এসে পড়ল। রণবীর সতর্ক ছিল, তাই অমিতাভকে নিয়ে মেঝের উপরে শুয়ে পড়ল। ধোঁয়ার মাঝে রণবীর দেখতে পেল একজন লোক পাইপ বেয়ে ঘরের ভেতরে ঢুকছে। নিজের রিভলভার বের করে গুলি ছুড়ল ওই আগন্তুকের দিকে, কিন্তু লোকটা অসম্ভব ক্ষিপ্র। সে পাল্টা গুলি না চালিয়ে একটা ইলেকট্রিক শক গান ব্যবহার করলো অমিতাভর ওপর। অমিতাভ জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গেলেন তৎক্ষণাৎ। রণবীরও ছেড়ে দেওয়ার পাত্র নয়, তাই ও সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ল লোকটার উপর। এই লোকটা সেই লোকটা মানে গৌতম, কারণ ওর লড়াই করার ধরন আর শরীরের শক্তি একই রকম। দুজনে লড়াই করতে করতে এই কথাগুলো মনে মনে ভাবতে লাগলো রণবীর। দুজনের লড়াইয়ে ঘরের আসবাবপত্র চুরমার হয়ে যাচ্ছে। গৌতমের মাস্কটা টান দিয়ে খোলার চেষ্টা করতে লাগলো রণবীর, কিন্তু গৌতম তার পেটে একটা জোরালো লাথি মারল। রণবীর, এই লড়াই আপনার নয়, সরে যান বলছি, নইলে আপনিও কিন্তু আমাদের হাত থেকে বাঁচবেন না। তার গলা স্বরটা রণবীরের খুব পরিচিত কাউকে মনে করিয়ে দিচ্ছিল, কিন্তু ধোঁয়ার কারণে সে মুখ দেখতে পারছিল না। কিন্তু না, অবশেষে রণবীর গৌতম নামের সেই অজানা ব্যক্তির সাথে লড়াই করে পেরিয়ে উঠল না। লোকটার কাছ থেকে সজোরে লাথি খাওয়ার পর মেঝেতে হুমড়ি খেয়ে পড়ল সে। নাক মুখ দিয়ে খানিকটা রক্ত বেরিয়ে আসলো ওর। সেই সুযোগে অমিতাভকে কাঁধে তুলে নিয়ে জানলার দিকে দৌড়ে গেল গৌতম। রণবীর পেছন থেকে ওর পায়ে গুলি করতে গেল, কিন্তু দেখল আরও দুজন লোক মেশিন গান নিয়ে পজিশন নিয়ে আছে। সে গুলি চালালে অমিতাভর প্রাণ সংশয় হতে পারে, সেই ভেবে আর গুলিটা করল না। চোখের পলকে গৌতম অমিতাভকে নিয়ে একটা কালো ভ্যানে উঠে মিলিয়ে গেল। রণবীর একা দাঁড়িয়ে রইল অমিতাভর ফাঁকা বাংলোয়। রণবীর অমিতাভর সেই ল্যাপটপটা তুলে নিল, যা খুনিরা তাড়াহুড়ো নিতে ভুলে গেছে। সে ল্যাপটপটা নিয়ে দ্রুত বেরিয়ে এলো। এখন সে বুঝতে পারছে অপারেশন কুবের শুধু টাকা চুরির বিষয় নয়। সে তার আস্তানায় ফিরে ল্যাপটপটা ডিকোড করতে শুরু করলো। ল্যাপটপের ব্রাউজার হিস্ট্রিতে একটা অদ্ভুত লিঙ্ক পেল ও, একটা ডার্ক ওয়েবসাইট যার নাম ওইরোবোরোস। সাইটটা খুলতেই রণবীরের রক্ত হিম হয়ে গেল। সেখানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের সেই 5 জন অফিসারের ব্যক্তিগত ফাইলগুলোই শুধু হ্যাক করা হয়নি, সেগুলোকে নিলামে তোলা হয়েছে। কিন্তু নিলামে কোনো টাকা চাওয়া হয়নি, চাওয়া হয়েছে ইন্ডিয়ান ডিফেন্স ফায়ারওয়াল কোড। তার মানে 10,000 কোটি টাকাটা শুধু একটা টোপ। আসল লক্ষ্য হলো ভারতের পুরো ডিফেন্স সিস্টেমকে অকেজো করে দেওয়া। সে বুঝতে পারল মেহরা সাহেব ফোনে যা বলছিলেন তার একটা অন্য মানে আছে হয়তো। তার মানে মেহরা সাহেব হয়তো জানতেন অমিতাভ বিপদে আছে, তাই সে রণবীরকে ব্যবহার করতে চাইছিল অমিতাভ পর্যন্ত পৌঁছতে। কিন্তু মেহরা সাহেব কি ভালো লোক নাকি মন্দ, আগে আমাকে সুনিশ্চিত হতে হবে। রণবীরের কাছে একটা ফোন এলো। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো আকাশের ফোন। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে আকাশ বলল, স্যার স্যার আমি আকাশ, আমি হসপিটাল থেকে পালিয়ে এসেছি। কেন, কি হয়েছে? স্যার, ওই দুজন কনস্টেবল যারা আমার কেবিনের বাইরে পাহারা দিচ্ছিল, তাদেরকে আমি ফোনে কথা বলতে শুনেছি। ওরা বলছিল গৌতমের নির্দেশ রয়েছে আকাশকে সরিয়ে দেওয়ার। আমি তা শুনে ভয় পেয়ে গিয়েছিলাম স্যার, তাই বাথরুমের জানলা দিয়ে পালিয়ে এসেছি। স্যার স্যার গৌতম কোনো সাধারণ অপরাধী নয় স্যার, ও আমাদের ডিপার্টমেন্টের একজন এক্স এজেন্ট। আকাশ, তুমি এখন কোথায়? আমি দিল্লির সদর বাজারের একটা পুরনো গুদামে লুকিয়ে রয়েছি। আপনি প্লিজ আসুন স্যার, আমি কিছু একটা ডেটা পেয়েছি যা আপনাকে দেখাতে হবে। ঠিক আছে, আমি কিছুক্ষণ পরেই আসছি, তুমি সাবধানে থেকো। কথাটা বলেই ফোনটা কেটে দিল রণবীর। মোবাইল ফোনটা হাতে নিয়েই মনে মনে ভাবতে লাগলো, গৌতম লোকটা আসলে কে? নামটা তো আমার কিছুতেই মনে পড়ছে না, এমন কাউকে আমি চিনি। আকাশের বিপদ, আমাকে ওর কাছে এক্ষুনি যেতে হবে। আমি কি একবার ভাস্কর স্যারকে ফোন করবো? না না না, এই মুহূর্তে আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। কথাগুলো ভাবতে ভাবতেই বন্দুকটা লোড করলো। সদর বাজারের সেই নির্জন গুদামে যখন রণবীর পৌঁছল, চারিদিক তখন অন্ধকার। আকাশ, তুমি কোথায়? বেরিয়ে এসো। স্যার, আপনি এসেছেন? কি ডেটা পেয়েছো তুমি বলছিলে? আকাশ তার ফোনটা অন করলো।
স্যার, রতনলালের মোবাইলে ওই কিউআর কোডটার ভেতরে একটা অডিও ফাইল লুকোনো ছিল, যা আমি আগে দেখিনি। এই ফাইলটা শুনলে আপনি বুঝতে পারবেন যে এই সব কিছুর আসল মাস্টারমাইন্ড কে। এই নিন। আকাশ ফাইলটা প্লে করলো। একজন মানুষের গম্ভীর গলা শোনা গেল। প্রজেক্ট কুবের সফল হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। রণবীরকে বলো ও যেন বেশি মাথা না ঘামায়, আর মেহরা সাহেবকে তো আমাদের পাশেই থাকতে হবে। রণবীর চোখ বড় বড় করে তাকিয়ে রইল। এই গলাটা খুব ভালো করে চিনি। এটা কোনো ডাবল এজেন্টের গলা নয়, এটা হলো। আর ঠিক সেই মুহূর্তেই গুদামের ছাদ থেকে একটা লেজার লাইট রণবীরের বুকের উপরে এসে পড়ল। সেটা দেখেই তৎক্ষণাৎ চিৎকার করে উঠল। আকাশ, নিচু হও! কিন্তু আকাশ নড়ল না। তার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি দেখা দিল। সে শান্ত গলায় বলল, দেরি হয়ে গিয়েছে রণবীর স্যার, আপনি বড্ড বেশি জেনে ফেলেছেন যে। এই গলার আওয়াজ তো ভাস্কর স্যারের, কিন্তু ভাস্কর স্যার এই ধরনের কথা বলতে পারে না। এক মিনিট, এটা এআই জেনারেটেড ভয়েস, তাই না? ও মাই গড, আমি তো ভুলেই গিয়েছিলাম আমি কার সঙ্গে কথা বলছি। আইটি স্পেশালিস্ট আকাশ চ্যাটার্জি। রণবীর কথাগুলো বলা শেষ করতেই উচ্চস্বরে হাসতে লাগলো আকাশ। আপনি সত্যি ভীষণ ইন্টেলিজেন্ট স্যার। তবে আপনি এই মিথ্যেটা ধরতে পারলেও ভাস্কর স্যার হয়তো বুঝতে পারবে না। ভাস্কর স্যার বুঝতে পারবে না মানে? মানেটা সময় আসলেই বুঝতে পারবেন আপনি। রণবীর স্যার, আমি আপনাকে আগেই বলেছিলাম না যে সব ব্ল্যাক বক্সের ভেতরেই একটা ধ্বংসের কাহিনী থাকে। আপনি বড্ড বেশি সব কিছুতে নাক গলিয়ে ফেলেছিলেন। রণবীর অডিও ফাইলটার কথা ভাবল। ওই গলাটা ছিল ডিরেক্টর ভাস্কর মুখার্জির। কিন্তু রণবীর এখন বুঝতে পারছে আকাশ একজন আইটি স্পেশালিস্ট। সে এআই ভয়েস ক্লোনিং ব্যবহার করে রণবীরের মনে ডিরেক্টরের প্রতি সন্দেহ ঢুকিয়ে দিতে চেয়েছিল, যাতে রণবীর একলা হয়ে পড়ে এবং ভুল পদক্ষেপে ডিরেক্টরের মুখোমুখি দাঁড়ায়। তার মানে তুমিও এমন কিছু করতে চাইছো যাতে ডিপার্টমেন্ট বা ভাস্কর স্যার আমাকে ভুল বোঝে, তাই তো? ও চুমু স্যার, চুমু। এমনি কি আর ডিপার্টমেন্ট আপনাকে ডাকে স্যার? সে যাই হোক, অনেক দেরি হয়ে গিয়েছে বুঝলেন। গৌতম স্যার, এবার বাকিটা আপনি সামলান। অন্ধকার গুদামের এক কোণ থেকে সশব্দে বেরিয়ে এলো সেই দীর্ঘদেহী লোকটা, গৌতম। এবার তার মুখে মাস্ক নেই। রণবীর দেখল একটা চেনা মুখ, যার একপাশে গভীর ক্ষতচিহ্ন। রণবীর স্তম্ভিত হয়ে গেল। আরে সত্যি সেই গৌতম যাকে 2 বছর আগে মৃত ঘোষণা করা হয়েছিল। সেই জন্যই তো আমার গলার আওয়াজটা খুব চেনা চেনা মনে হচ্ছিল। এর আগে একটা অপারেশনে আমরা একসঙ্গে কাজ করেছিলাম, কিন্তু আমি জানি ওই গৌতম মারা গেছে। তার মানে ভাস্কর স্যার ঠিকই বলেছিলেন। গৌতমের হাতে একটা HK-MP5 সাবমেশিন গান। সে রণবীরের দিকে তাকিয়ে বলল, রণবীর, তুমি আমার পুরনো পার্টনার। তোমাকে মারতে আমারও খারাপ লাগছে, কিন্তু প্রজেক্ট কুবেরের পথে তুমি এখন একমাত্র কাঁটা। রণবীর শান্ত থাকার চেষ্টা করল। নিজেকে সামলে নিয়ে বলল, গৌতম, তুমি তো দেশের জন্য লড়তে। এই হ্যাকারদের সঙ্গে কেন হাত মেলালে? শুধুই কি 10,000 কোটি টাকার জন্য? দেশ আমাদের কি দিয়েছে রণবীর? কাশ্মীরে যখন আমি একা 4 জন টেররিস্টকে নিউট্রালাইজ করলাম, তখন ডিপার্টমেন্ট আমাকে প্রমোশন দেয়নি, বরং ইনকোয়ারি করিয়েছিল। আমার মেয়ে যখন অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা গেল, তখন এই সিস্টেম কোথায় ছিল? তখনই আমি বুঝেছিলাম দেশভক্তি শুধুই দেখনদারির জন্য। রণবীর বুঝতে পারল গৌতমকে যুক্তি দিয়ে লাভ নেই। সে আকাশের দিকে তাকালো। আর তুমি আকাশ, অমিতাভ চ্যাটার্জির মেয়েকে তুমি কিডন্যাপ করেছো নিশ্চয়ই? হ্যাঁ স্যার। কথাটা বলেই আকাশ হাতঘড়িটা দেখল, তারপর আবার বলল, ঔরবোরোস ডার্ক ওয়েবসাইটে বিডিং শুরু হতে আর মাত্র 1 ঘন্টা বাকি। অমিতাভ সাহেব এখন আমাদের নিরাপদ আস্তানায় বসে ফায়ারওয়াল কোডগুলোকে ডিকোড করছেন, আর আপনি এই গুদামেই এখন বসে বসে শেষ হয়ে যাবে না? গৌতম তার দলের লোকজনকে ইশারা করল, কিন্তু রণবীর ততক্ষণে নিজের পকেটে থাকা একটা ইলেকট্রোম্যাগনেটিক পালস জ্যামার অন করে দিয়েছে। হঠাৎ পুরো গুদামের সিগন্যাল আর লেজার লাইটগুলো কাঁপতে শুরু করলো। গৌতমের দলের লোকেদের কানের ওয়্যারলেস সেট থেকে বেরিয়ে আসতে লাগলো তীব্র কর্কশ শব্দ।
সেই 1 সেকেন্ডের বিভ্রান্তের সুযোগ নিল রণবীর। সে নিচু হয়ে একটা স্লাইডিং কিক মারল আকাশের পায়ে। আকাশও যন্ত্রণায় মেঝেতে লুটিয়ে পড়ল। বিদ্যুৎ গতিতে আকাশের হাতের পিস্তলটা কেড়ে নিয়ে একটা তেলের ড্রাম লক্ষ্য করে গুলি চালালো রণবীর। মুহূর্তের মধ্যে গুদামের ভেতরে ঘন ধোঁয়া আর আগুন ছড়িয়ে পড়ল। সেই ধোঁয়ার সুযোগ নিয়ে পেছনের ভাঙা জানলা দিয়ে বাইরে লাফ দিল। সেখান থেকে পালিয়ে নিজের আস্তানায় যখন ফিরল তখন প্রায় রাত পেরিয়ে ভোর। রণবীর ঠিক করল এবারে সেই 5 জন অফিসারের মধ্যে আর একজন অফিসারের সাথে দেখা করা ওর খুব জরুরি দরকার, আর সে হলো জয়া শিন্ডে। রণবীর যখন জয়া শিন্ডের নিরাপদ আশ্রয় পৌঁছল তখন জয়া তাকে ডিরেক্টর ভাস্কর মুখার্জির সেই মেসেজটা দেখালেন। রণবীরকে দেখা মাত্র গ্রেফতারের নির্দেশ। তোমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে রণবীর। আমি জানি তুমি আমাদেরকে কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করছো, কিন্তু জানি না কেন ভাস্কর স্যার আচমকাই আমাকে অর্ডারটা পাঠিয়েছেন। আমার মনে হয় শুধু আমাকে নয়, আরও বাকি সব অফিসারদেরকেই পাঠিয়েছেন। স্যার এমনটা কেন করলেন? পরক্ষণে এসে জয়া শিন্ডের ল্যাপটপে ডিপার্টমেন্টের ইন্টারনাল নেটওয়ার্ক হ্যাক করে দেখল একটা ভিডিও আপলোড হয়েছে। যদিও ভিডিওটা আমার তোমাকে দেখানো উচিত না, কারণ সেটা এখনও পাবলিক করা হয়নি বা ইন্টারনাল টিম ছাড়া বাইরের কোনো অফিসার ওই ভিডিওটা দেখেনি, কিন্তু আমার মনে হলো তোমাকে দেখানো উচিত। কথাটা বলেই জয়া ল্যাপটপটা রণবীরের দিকে ঘুরিয়ে দিল। ল্যাপটপের স্ক্রিনে দেখতে পেল অন্ধকার গুদামে রণবীর নিজের পিস্তল দিয়ে আকাশকে মারার চেষ্টা করছে এবং আকাশ আর্তনাদ করে বাঁচার মিনতি করছে। ডিফেক। আকাশ তার আইটি স্কিল ব্যবহার করে ওই ফেক ভিডিওটা ডিরেক্টরকে পাঠিয়েছে। ডিরেক্টর এখন ভাবছেন আমি বিশ্বাসঘাতক এবং আমি রতনলাল ও সমীরকে মেরেছি। রণবীর, ভাস্কর স্যার এখন প্রোটোকলের চাপে আছেন। মেহরাজ সাহেব ওনাকে বাধ্য করেছেন ওই অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করতে। মেহরাজ সাহেব বলেছেন তুমি নাকি রতনলালের ফোনের আসল সেই প্রমাণটা সরিয়ে ফেলেছ। রণবীর বুঝতে পারল আকাশ আর গৌতম তাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। একদিকে পুলিশ তাকে খুঁজছে খুনি হিসেবে, অন্যদিকে গৌতম তাকে খুঁজছে প্রমাণ লোপাটের জন্য। জয় ম্যাম, আমাকে ন্যাশনাল ফরেন্সিক ল্যাবে ঢুকতে হবে। ওখানেই আসল সার্ভারটা লুকোনো আছে যা প্রজেক্ট কুবের কন্ট্রোল করছে। আপনি কি আমাকে সাহায্য করবেন? জয়া শিন্ডে জানলার বাইরে তাকালেন। পুলিশের সাইরেন শোনা যাচ্ছে। আমার হাতে সময় খুব কম রণবীর, আমি জানি তুমি নির্দোষ। চলো তাহলে। জয়া শিন্ডের বাংলোর বাইরে পুলিশের সাইরেন ক্রমশ কাছে আসছে। রণবীর আর জয়া এখন ল্যাপটপ নিয়ে স্টাডি রুমের ভেতরে নিজেদের কাজ করতে ব্যস্ত হয়ে পড়েছে। রণবীর, তুমি এখনো বুঝতে পারছো না তোমাকে কেন টার্গেট করা হয়েছে? তোমাকে এই কেসে ইনভলভ করাটা মেহরাজ সাহেবের একটা মাস্টার প্ল্যান ছিল। তুমি একজন সরকারি অফিসার নও, আউটসাইডার। যদি সব দোষ তোমার ওপর চাপিয়ে তোমাকে খতম করে দেওয়া যায় তবে কোনো ইনকোয়ারি কমিশন বসবে না। প্রজেক্ট কুবেরের সব পাপ তোমার সাথে কবরে চলে যাবে। রণবীর জানলার পর্দার আড়াল দিয়ে দেখল দুটো পুলিশ জিপ গেটের সামনে এসে দাঁড়িয়েছে। তার চোয়াল শক্ত হয়ে এলো। মনের মধ্যে রাগ চেপে রণবীর বলল, তার মানে মেহরা সাহেব শুরু থেকেই জানতেন আমি সত্যের কাছাকাছি পৌঁছে যাব, তাই আমাকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। ঠিক তাই। আকাশ তোমার বিশ্বস্ততা অর্জন করেছিল যাতে তোমার প্রতিটা মুভমেন্ট ও গৌতমকে জানাতে পারে, কিন্তু তুমি কোল্ড স্টোরেজ গিয়ে সব মাটি করে দিয়েছো। ম্যাম, ন্যাশনাল ফরেন্সিক ল্যাবে আদিত্য মেহরা কেন এত ঘন ঘন যাচ্ছেন? লকার রুমের ফুটেজেও ওনাকে দেখা গেছে। জয়া একটা ফাইল ওপেন করলেন। রণবীর, তুমি রতনলালের ফোনের যে কিউআর কোডটা কুবের D09 KUBER-D09 পেয়েছিলে, ফরেন্সিক ল্যাবের সেই বিশেষ লকারের নাম্বার যেখানে ডিজিটাল সিগনেচার চিপ রাখা থাকে। ভারতের বড় বড় ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন অ্যাপ্রুভ করার জন্য এই চিপটা লাগে। জয়ার মুখ থেকে কথাটা শুনে রণবীর খানিকটা চমকে উঠল। তার মানে গৌতম আর আকাশ শুধু হ্যাক করছে না, ওর ওই ফিজিক্যাল চিপটা চুরি করতে চায়। আর ওটা চুরি করতে গেলে সিস্টেমের ভেতরে এমন একজনকে লাগবে যার হাই লেভেল অ্যাক্সেস আছে, আর সেই মানুষটা মেহরা সাহেব ছাড়া আর কেউ নয়। কিন্তু রণবীর, ভাস্কর স্যার এখনো মনে করছেন তুমি আসল অপরাধী। আকাশের পাঠানো এডিট করা ভিডিওটা ওনাকে পুরোপুরি বিভ্রান্ত করেছে। ওদের দুজনের কথোপকথনের মাঝে শুনতে পেল বাইরের গেট খোলার শব্দ। জয়া রণবীরের হাতে একটা আইডি কার্ড গুঁজে দিলেন। শোনো রণবীর, এটা আমার সিকিউরিটি পাসের ক্লোন। এটা দিয়ে তুমি ল্যাবের পেছনে দরজা দিয়ে ঢুকতে পারবে। যাও রণবীর, নিজেকে প্রমাণ করার এটাই শেষ সুযোগ। তুমি যদি এখানে আর এক মুহূর্ত দাঁড়াও তাহলে কিন্তু ওরা তোমাকে অ্যারেস্ট করবে। এরপর কিন্তু কিচ্ছু করার সুযোগ পাবে না তুমি। রণবীর আর কথা না বাড়িয়ে জয়ার কথা মতো নিচু হয়ে পেছনের বারান্দা দিয়ে লাফ দিল। ঠিক সেই মুহূর্তে পুলিশ অফিসাররা দরজায় ধাক্কা দিতে শুরু করলো। অন্যদিকে জয়ার গ্যারেজ থেকে একটা পুরনো পালসার বাইক স্টার্ট দিল রণবীর।
সে জানত মেন রোড দিয়ে যাওয়া মানেই ধরা পড়া, তাই দিল্লির সরু গড়িগুলোকে বেছে নিল ও। বাইকে স্টার্ট দেওয়া শব্দ পেয়ে পুলিশ আর জয়ার বাড়ির ভেতরে ঢুকল না। পুলিশের একটা জিপ পিছু ধাওয়া করল রণবীরকে। এদিকে বাইকের গতি বাড়িয়ে একটা ঘিঞ্জি বাজারের ভেতরে ঢুকে পড়ল ও। এক হাতে বাইকের হ্যান্ডেল আর অন্য হাতে সে নিজের ছোট ফোনটা বের করল। ফোন করল সরাসরি ডিরেক্টর ভাস্কর মুখার্জিকে। হ্যালো স্যার, রণবীর বলছি, প্লিজ স্যার ফোনটা কাটবেন না। রণবীরের কথাটা শোনা মাত্রই ওপাশ থেকে ভাস্কর মুখার্জির ক্রুদ্ধ কণ্ঠস্বর ভেসে এলো। রণবীর, তুমি সারেন্ডার করো। তুমি আকাশকে মারার চেষ্টা করে খুব বড় ভুল করেছো। আমি তোমাকে বিশ্বাস করে মারাত্মক বড় ভুল করে ফেলেছি। ভেবেছিলাম তুমি অন্তত অন্যদের মতো নও। স্যার, আপনার আইটি স্পেশালিস্ট আকাশ আপনাকে মিথ্যে বলছে। ও যে ভিডিওটা পাঠিয়েছে ওটা এআই জেনারেটেড। স্যার, রতনলালের ফোনে যে অডিওটা ছিল ওটাতে কিন্তু আপনার গলার আওয়াজ রয়েছে, আর আমি জানি ওই আওয়াজটা আপনার নয়, ওটা আকাশের তৈরি ক্লোন ভয়েস। ওরা আপনাকে আর আমাকে লড়িয়ে দিতে চাইছে যাতে মেহরা সাহেব মাঝখান থেকে নিজের কাজ গুটিয়ে নিতে পারে। রণবীরের কথা শুনে ভাস্কর মুখার্জি কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। মেহরা সাহেবের বিরুদ্ধে তোমার কোনো প্রমাণ আছে? আমি প্রমাণ জোগাড় করতেই ফরেন্সিক ল্যাবে যাচ্ছি স্যার। আপনি যদি আমাকে বিশ্বাস করেন তবে আধ ঘন্টার জন্য পুলিশকে আমার পেছন থেকে সরান, নইলে ভারতের 10,000 কোটি টাকা ডিফেন্স ফায়ারওয়াল দুটোই আজ নিলাম হয়ে যাবে। যদি তোমার কথা মিথ্যে হয় রণবীর, তবে আমি নিজেই তোমাকে গুলি করব। লাইনটা কেটে গেল। তা ঠিক কিছুক্ষণ পরেই রণবীর দেখল পেছনের জিপটা হঠাৎ গতি কমিয়ে অন্যদিকে ঘুরে গেল। যাক, ডিরেক্টর অন্তত আমার এই রিকোয়েস্টে রেখেছেন, একটা সুযোগ দিয়েছেন। তবে দীর্ঘক্ষণ বাইক চালিয়ে ল্যাবের সামনে এসে পৌঁছল রণবীর। জয়ার দেওয়া কার্ড ব্যবহার করে ন্যাশনাল ফরেন্সিক ল্যাবের পেছনের এসি ডাক্ট দিয়ে ভেতরে ঢুকল। চারিদিকে সিসিটিভি ক্যামেরা। সে জানে আকাশ হয়তো সার্ভার থেকে তাকে লক্ষ্য করছে। লকার রুমের সামনে পৌঁছে রণবীর দেখল দরজাটা খোলা। তৎক্ষণাৎ নিজেকে একটা থামের আড়ালে আড়াল করে নিল ও, আর চোখে দেখল ভেতরে নীল আলোর মাঝে দাঁড়িয়ে আছে আদিত্য মেহরা। তার হাতে একটা ছোট রূপলি চিপ, আর তার ঠিক পাশেই অন্ধকার থেকে বেরিয়ে এলো গৌতম। তার মানে সত্যি সত্যি আদিত্য এই ছেলেদের সঙ্গে জড়িত। নিজের ডিপার্টমেন্টে যদি সব থেকে বিশ্বাসযোগ্য মানুষগুলোর কাছ থেকে এরকম আচরণ পাওয়া যায়, তাহলে মানুষ কার উপর ভরসা করবে? নিজের মনে কথাগুলো বিড়বিড় করতে লাগলো রণবীর। কাজটা সহজ করে দেওয়ার জন্য ধন্যবাদ মেহরা সাহেব। এবার চিপটা আমার হাতে দিন। তানিয়াকে ছেড়ে দাও গৌতম। আমি তোমাদের কথা মতো চিপ বের করে এনেছি। অমিতাভ আমার কাছে ছেলের মতো, তানিয়া আমার নিজের রক্তের চেয়ে কম নয়। ওর কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। মেয়েটার কোনো ক্ষতি করো না। মেহরা সাহেব, আপনি বড্ড বেশি ইমোশনাল। আপনি ভাবলেন চিপটা দিয়ে দিলে আমরা অমিতাভ চ্যাটার্জির মেয়েটাকে ছেড়ে দেব। সমীর আর রতনলালকেও তো আমি একই কথা বলেছিলাম, কিন্তু এখন চিন্তা করে দেখব অমিতাভ বাবুর মেয়ের জীবনের তুলনায় আপনারা কতটুকু কাজ করছেন। দেখো গৌতম, তুমি কথার খেলাপ করতে পারো না। আর তাছাড়া অমিতাভকেই বা কোথায় রেখেছ? তুমি হয়তো ভুলে যাচ্ছ অমিতাভও কিন্তু ডিফেন্স মিনিস্ট্রিতে আছে। ওর নিখোঁজ হওয়ার কথা যদি ডিপার্টমেন্ট জানতে পারে, তাহলে কিন্তু পাতাল থেকে তোমাকে খুঁজে বার করবে। আদিত্যর কথা শুনে গৌতম রীতিমতন খিঁচিয়ে উঠল। এই এই এই, আমাকে হুমকি দিচ্ছিস নাকি? এই গৌতম কারো হুমকি ধমকির ভয় পায় না। অমিতাভকে সময় মতন ঠিক ছেড়ে দেব। আর কত অন্যায় করবে গৌতম? ভগবানকে একটু ভয় ডর করো। কথাটা বলতে বলতেই দুই হাতে পিস্তল উঁচিয়ে রণবীর অন্ধকার থেকে বেরিয়ে এলো। আরে রণবীর যে, সত্যি বলতে তোমাকে দেখে কিন্তু আমি একটু অবাক হইনি, কারণ তুমি আসবে আমি জানতাম। তোমার সেই হারিয়ে যাওয়া মোবাইলটার কথা মনে আছে, যেটা আকাশ নাটক করে চুরি করিয়েছিল? ওটা মোটেই চুরি হয়নি গৌতম। আকাশ সেটা নিজেই সরিয়ে ফেলেছিল, কারণ ওই মোবাইলের ভেতরে এমন একটা ডেটা ছিল যা আকাশের আসল রূপ ফাঁস করে দিতে পারত। আচ্ছা, আকাশ কি তোমাদের বলেনি যে রতনলালের ফোনের ব্যাকআপ আমি আগেই নিয়েছিলাম? কি বলছো তুমি? রণবীরের কাছ থেকে এরকম উত্তর বোধ হয় গৌতম আশা করেনি। কথাটা বিশ্বাস করতে পারছিল না। আর ঠিক তখনই ল্যাবের বড় স্ক্রিনটা হঠাৎ জ্বলে উঠল।
সেখানে আকাশের মুখ দেখা গেল। সে কোনো একটা গোপন কন্ট্রোল রুম থেকে বলছে, মিথ্যে বলছেন রণবীর স্যার, রতনলালের ফোনটা এখন আমার হাতে, আর এটার ভেতর যা আছে তা ডিলিট করা হয়ে গিয়েছে। আপনি এখন পুরো একা। গৌতম স্যার, আপনি আপনার কাজ শেষ করুন। আকাশের কথা শুনে রণবীর একটু হাসল। আকাশ, তুমি আইটি স্পেশালিস্ট হতে পারো, কিন্তু আমি ব্ল্যাক বক্স ইনভেস্টিগেটর। আমি জানতাম যে যে কোনো মুহূর্তে রতনলালের এই মোবাইলটা ছিনতাই হয়ে যেতে পারে, আর তাই আমি রতনলালের ওই মোবাইলে একটা রিভার্স ট্র্যাকার ইনস্টল করে দিয়েছিলাম, সেটাও তোমার অলক্ষ্যে। কিন্তু আমি ভাবতে পারিনি যে তুমি বিশ্বাসঘাতকতা করবে। কি, আমার কথা বিশ্বাস হচ্ছে না বুঝি? তাহলে বলি, মোবাইলটা যেখানে আছে আমি এখন ঠিক সেখানেই আছি, এই ফরেন্সিক ল্যাবের বেসমেন্ট 2-তে। আকাশ, তুমি এই বিল্ডিংয়ের নিচেই আছো, তাই না? আকাশের স্ক্রিনের মুখটা মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গেল। গৌতমও চমকে উঠল রীতিমতন। গৌতম অবস্থা বেগতিক দেখে নিজের পকেট থেকে পিস্তল বের করে মেহেরা সাহেবের কপালে ঠেকালো। রণবীর, পিস্তল নামাও, নইলে মেহরা সাহেব আর তোমার ওই ডিরেক্টর কারোরই শেষ রক্ষা হবে না। কারণ আকাশ এখন শুধু এই ল্যাব নয়, পুরো সিস্টেমের ফায়ারওয়াল হাতে নিয়ে বসে আছে। রণবীর দেখল পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে। একদিকে গৌতমের ট্রিগারে হাত, অন্যদিকে আকাশের ডিজিটাল আক্রমণ। মেহেরা সাহেব অসহায়ভাবে রণবীরের দিকে তাকিয়ে আছেন। চিপটা আমার দিকে ছুঁড়ে দাও মেহরা সাহেব। রণবীর বুঝতে পারল এই মুহূর্তে একটাই পথ, তাকে গৌতমের মনোযোগ ঘোরাতে হবে। সে তার কোটের পকেট থেকে রতনলালের ফোনের সেই কিউআর কোডটা কুবের D09 বের করল। গৌতম, আসল অ্যাক্টিভেশন কোড এই কার্ডে নেই, ওটা আমার কাছে। পরিস্থিতিটাকে উল্টে দেওয়ার জন্য রণবীর একটা মিথ্যে কথা বলল, আর ঠিক সেই কথাটা শুনেই আচমকাই গৌতম ঝাঁপিয়ে পড়ল রণবীরের ওপর। লকার রুমের ভেতর মুহূর্তের জন্য সময় থমকে গেল। রণবীর যখন দাবি করল যে আকাশ এই বিল্ডিংয়েরই বেসমেন্ট 2-এ বসে আছে, তখন বড় স্ক্রিনে থাকা আকাশের আত্মবিশ্বাসী মুখে প্রথমবার আশঙ্কার ছায়া দেখা গেল। বাজে বকবেন না রণবীর স্যার, আমি এখান থেকে অনেক দূরে। আকাশ চেঁচিয়ে উঠল, কিন্তু তার চোখের মনি এদিক ওদিক কাঁপছে। আকাশ, ও কি সত্যি বলছে তুমি এই বিল্ডিংয়েই আছো? গৌতমের মনোযোগ 1 সেকেন্ডের জন্য সরাতেই রণবীর বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল। গৌতমের হাতের পিস্তল লক্ষ্য করে একটা জোরালো লাথি মারল। পিস্তলটা ছিটকে মেঝের ওপর স্লাইডিং করে দূরে চলে যেতেই মেহেরা সাহেব ভয় পেয়ে এক কোণায় সরে দাঁড়ালেন। তার হাতে তখনও সেই চিপটা ধরা। গৌতমের বিশাল শরীরের ধাক্কায় রণবীর দেওয়ালে গিয়ে পড়ল। গৌতম কোমর থেকে একটা ধারালো সার্ভাইভাল নাইফ বের করল। রণবীর জানত অস্ত্রধারী গৌতমের সামনে সে নিরস্ত্র। রণবীর, তুমি লড়াকু ঠিকই, কিন্তু আজ তোমার হার নিশ্চিত। তাই দ্রুত সে লকার রুমের ভারী মেটাল শেলফটা ধরে টান দিল। বিশাল শেলফটা গৌতমের দিকে হেলে পড়তেই গৌতম সেটা সামলাতে ব্যস্ত হতেই রণবীর মেহেরা সাহেবের দিকে চিৎকার করে বলল, স্যার, চিপটা নিয়ে পালান। বেসমেন্টের দিকে যাবেন না, সোজা উপরের গেটের দিকে যান। মেহেরা সাহেব টলতে টলতে দরজার দিকে দৌড় দিলেন। ঠিক সেই মুহূর্তে লকার রুমের স্বয়ংক্রিয় দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। ওপরে স্পিকারে আকাশের গলা আবার শোনা গেল, কেউ কোথাও যেতে পারবেন না, পুরো ল্যাব এখন আমার দখলে। গৌতম স্যার, আপনি রণবীরকে শেষ করুন, আমি মেহেরা সাহেবকে অন্যভাবে ডিল করছি। গৌতম শেলফটা ঠেলে সরিয়ে দিয়ে রণবীরের ওপর চড়াও হলো। ছুরির ফলাটা রণবীরের বুক ছুঁই ছুঁই। রণবীরের দুহাতে গৌতমের কবজি চেপে ধরে আছে। গৌতম, তুমি একবার ভেবে দেখেছো আকাশ কেন তোমাকে এখানে পাঠিয়েছে? চিপটা হাতে পাওয়ার পর সার্ভার থেকে একটা কমান্ড পাঠাবে, আর ল্যাবের অক্সিজেন সিস্টেম বন্ধ হয়ে যাবে। ও কোনো সাক্ষী রাখবে না গৌতম, এমনকি তোমাকেও নয়। গৌতমের হাত এক মুহূর্তের জন্য শিথিল হলো। আকাশ আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। সমীরকে মেরেছে, রতনলালকে মেরেছে, ও কারো আপন নয় গৌতম। ও শুধু কুবেরের 10,000 কোটি টাকাটা নিয়ে নিজের ক্রিপ্টো ওয়ালেটে চায়। গৌতমের দ্বিধায় রণবীরকে সুযোগ করে দিল পাল্টা আক্রমণের। সে নিজের মাথা দিয়ে গৌতমের নাকে একটা জোরালো ধাক্কা মারতেই আর্তনাদ করে পিছিয়ে গেল গৌতম। রণবীর মেঝে থেকে ছিটকে আসা সেই পিস্তলটা তুলে নিল, কিন্তু ট্রিগার টিপতে গিয়ে দেখল ওটা লক হয়ে গেছে। আকাশ দূর থেকে ল্যাবের সমস্ত স্মার্ট অস্ত্রের বায়োমেট্রিক লক অ্যাক্টিভেট করে দিয়েছে। রণবীর পিস্তলটা ছুঁড়ে মারল গৌতমের মাথায়। এরপর সে দেওয়ালের ফায়ার অ্যালার্মের কাঁচটা ভেঙে ফেলল। তীব্র শব্দে অ্যালার্ম বেজে উঠল।
এবং ছাদ থেকে ওয়াটার স্প্রিংকলার দিয়ে জল পড়তে শুরু করলো। লকার রুমের ভেতর কুয়াশার মতো জল আর অন্ধকার। রণবীর জানতো এটাই তার বাঁচার রাস্তা। রণবীর মেহরা সাহেবের উদ্দেশ্যে চিৎকার করে বলল, স্যার আমার সঙ্গে আসুন, এই কার্ডটা দিয়ে আমি একটা সিক্রেট এলিভেটর শ্যাফট খুলেছি। জয়া শিন্ডের দেওয়া ক্লোন কারটা কাজে লাগলো। রণবীর আর মেহরা সাহেব একটা সরু প্যাসেজ দিয়ে নিচে নামতে লাগলেন, কিন্তু রণবীরের গন্তব্য পালানো নয়, বরং বেসমেন্ট 2, যেখানে আকাশ লুকিয়ে আছে। রণবীর, রণবীর, তানিয়াকে ওরা কোথায় রেখেছে? স্যার আকাশকে ধরতে পারলেই তানিয়াকে পাওয়া যাবে, ও সবটা জানে। বেসমেন্টে পৌঁছতেই রণবীর দেখল একটা বিশাল সার্ভার রুম, যেখানে কয়েকশো লাল নীল আলো জ্বলছে। ঘরের মাঝখানে একটা হাইটেক কনসোল টেবিলের সামনে বসে আছে আকাশ। তার কানে হেডফোন, সে পাগলের মতো টাইপ করছে। রণবীর পেছনের দরজা দিয়ে ঢুকে আকাশের ঘাড়ে পিস্তলের বাঁট দিয়ে একটা ঘা মারল। আকাশ চেয়ার থেকে ছিটকে পড়ল। গেম ওভার আকাশ। আকাশ মেঝেতে পড়ে মুখ থেকে ঝরে পড়া রক্তটা মুছে হাসতে লাগলো। দেরি হয়ে গিয়েছে স্যার, রণবীর স্যার, বড্ড দেরি হয়ে গিয়েছে যে। একবার দেখুন স্ক্রিনের দিকে তাকিয়ে। রণবীর দেখলো সার্ভারের বড় স্ক্রিনে একটা প্রগ্রেস বার 99% কমপ্লিট। প্রজেক্ট কুবের আর কয়েক সেকেন্ডের মধ্যে পুরো ভারতের ডিফেন্স ফায়ারওয়াল বিশ্বের বাজারে উন্মুক্ত করে দেবে। ওই চিপটা ছাড়াই আমি কাজটা শেষ করেছি স্যার। আসলে আপনি আমাকে ট্র্যাক করে বড় ভুল করে ফেলেছেন। এখন আমি জাস্ট একটা এন্টার টিপবো আর পুরো দেশ অন্ধ হয়ে যাবে। আকাশের আঙুল কিবোর্ডের এন্টার কির দিকে এগিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতর হুড়মুড় করে ঢুকে পড়ল একদল কমান্ডো। সবার আগে হাতে রিভলভার নিয়ে স্বয়ং ভাস্কর মুখার্জি। আকাশ, হাত তোলো। রণবীর অবাক হয়ে তাকিয়ে রইল। ভাস্কর সাহেব, আপনি এখানে কিভাবে? ভাস্কর মুখার্জি রণবীরের দিকে তাকিয়ে একটা অদ্ভুত ইশারা করলেন। রণবীর বুঝল ডিরেক্টরকে করা সেই ফোন কলটা কাজে দিয়েছে। ভাস্কর সাহেব পুলিশকে রণবীরের পেছনে লাগিয়েছিলেন ঠিকই, কিন্তু নিজে রণবীরের কথার সূত্র ধরে এখানে পৌঁছে গেছেন। ভাস্কর স্যার, গুলি করলে আমার আঙুল কিন্তু এই এন্টারে গিয়ে পড়বে, আর আপনারা তখন কেউই তানিয়াকে আর দেখতে পারবেন না। তানিয়াকে আমরা অলরেডি খুঁজে পেয়েছি আকাশ। আকাশের হাসি থেমে গেল। মানে তা কেমন করে সম্ভব? আমি বলছি, তুমি যখন রতনলালের ফোনটা সরিয়েছিলে তুমি জানতেই পারোনি যে আমি ওই ফোনের জিপিএস হিস্ট্রিতে তোমার একটা পুরনো হাইড আউট গোপন আস্তানা ট্র্যাক করেছিলাম। জয়া ম্যামকে আমি আগেই লোকেশনটা পাঠিয়ে দিয়েছিলাম। আধ ঘন্টা আগেই তানিয়া এখন জয়া ম্যামের হেফাজতে। জয়া ম্যাম আমাকে বাংলো থেকে বের করে দিয়েছিলেন, যেন আমার খোঁজে সবাই ব্যস্ত হয়ে পড়লে সেই সুযোগে জয়া ম্যাডাম তানিয়াকে খুঁজে বের করতে পারে। আকাশের আত্মবিশ্বাস তাসের ঘরের মতো ভেঙে পড়ল। সেই সুযোগে ভাস্কর মুখার্জি এগিয়ে এসে আকাশের কবজিটা চেপে ধরলেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে আলো দপ করে নিভে গেল সার্ভার রুমে। পেছনের অন্ধকার থেকে একটা ভারী কণ্ঠস্বর ভেসে এলো। আপনারা সবাই খুব বড় ভুল করলেন। রুমের ভেতর একটা ছোট গ্রেনেড এসে পড়ল। ধোঁয়ায় চারপাশ ঢেকে গেল নিমেষের মধ্যে। রণবীর বুঝতে পারল গৌতম নিচে নেমে এসেছে। বেসমেন্ট 2-এর সার্ভার রুম এখন ঘন ধোঁয়ায় অন্ধকার। গৌতমের ছোঁড়া সেই স্মোক গ্রেনেডটা সবাইকে বিচ্ছিন্ন করে দিয়েছে। অন্ধকারের মাঝে রণবীর শুনতে পেল ধস্তাধস্তির শব্দ আর ডিরেক্টর ভাস্কর মুখার্জির কণ্ঠস্বর। রণবীর, সামলাও। রণবীর বুঝতে পারল গৌতম ধোঁয়ার সুযোগ নিয়ে আকাশকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। সেই শব্দ অনুসরণ করে অনেকটা অনুমানের উপর ভিত্তি করে ধোঁয়ার মধ্যেই একটা সার্ভার র্যাকের দিকে লাথি মারল। ভারী একটা পড়ার শব্দে পা থমকে গেল গৌতমের। রণবীর দ্রুত তার পকেট থেকে একটা ছোট লেজার টর্চ বের করল। সেই আলো এসে দেখল গৌতম এক হাতে আকাশকে জাপটে ধরেছে, আর অন্য হাতে পিস্তল তাক করে আছে ভাস্কর মুখার্জির দিকে। পিছিয়ে যান ডিরেক্টর সাহেব, আকাশকে আমার লাগবেই। ও ছাড়া প্রজেক্ট কুবেরের শেষ কমান্ড কেউ দিতে পারবে না। গৌতম, তুমি এখনো বুঝতে পারছো না, আকাশ তোমাকে ব্যবহার করছে। তুমি জানো না রতনলালকে কেন মরতে হয়েছিল। রণবীরের কথাটা শুনে গৌতমের হাতের পিস্তলটা সামান্য কেঁপে উঠল। রতনলাল শুধু ক্লিনার ছিল না, ও ছিল আকাশের ছোটবেলার পরিচিত একজন। আকাশই ওকে সিস্টেমে ঢুকিয়েছিল ওই হার্ডওয়্যার ট্রোজান বসানোর জন্য। কিন্তু রতনলাল যখন দেখল এই চুরির ফলে দেশের সুরক্ষা বিপন্ন হবে, সে ভয় পেয়ে গিয়েছিল।
সে ভাস্কর স্যারকে সব বলে দিতে চেয়েছিল, আর ঠিক তখনই আকাশ তোমাকে দিয়ে ওকে খুন করায়। আকাশ জানতো তুমি টাকার জন্য সব করতে পারো। মিথ্যে কথা! গৌতম স্যার, আপনি ওর কথা একদম শুনবেন না। তুমি এত কিছু কি করে জানলে? মিথ্যে কথা বলে আমাকে ভোলানোর চেষ্টা করছো, তাই তো? আমি একজন ব্ল্যাক বক্স, তোমরা হয়তো ভুলে যাচ্ছ। আর আমাকে ঠিক তখনই ডাকা হয় যখন নিজেদের মধ্যেই কেউ শত্রু থাকে। আমার তো আকাশকে সেই দিনই সন্দেহ হয়েছিল যেদিন ওর বাইক দুর্ঘটনার মিথ্যে কথাটা আমাকে বলে। বাইক দুর্ঘটনাটা মিথ্যে ছিল? অবাক হয়ে ভাস্কর মুখার্জি জিজ্ঞেস করলো। হ্যাঁ স্যার, বাইক দুর্ঘটনা মিথ্যে ছিল, কারণ আমি সেখানকার স্থানীয় পুলিশ, স্থানীয় দোকানপাট এবং বাসিন্দাদের সঙ্গে কথা বলেছি যে জায়গাটার কথা আকাশ বলেছিল। আমি তদন্ত করে জানতে পেরেছি যে ওখানে ওই সময় কোনো দুর্ঘটনা ঘটেনি। ওটা আকাশের বানানো মিথ্যে গল্প ছিল। আর হাইওয়ের উপরে একটা ডাম্পার বাইককে ধাক্কা মারবে আর তার হাতে পায়ে কোথাও চোট লাগবে না, এটা হয়? 99% চান্স থাকে স্পট ডেথ। সেখানেও যখন বেঁচে গেছে তাহলে ভালো পরিমাণে ইনজিওর্ড হওয়ার কথা। আর তার থেকেও বড় কথা, আমি যখন ওকে দেখতে পাই তখন হসপিটালের বেডের পাশে আমি সেই মোবাইলটা দেখতে পেয়েছি, যেটা আমি সিসিটিভি ফুটেজে সমীরের কাছে দেখেছিলাম। তখনই আমার মনে একটু সন্দেহ হচ্ছিল, কিন্তু আমি প্রকাশ করিনি। আর তাই আমি গুরগাঁও থেকে ফেরার পথে আকাশকে ফোন করেছিলাম, কিন্তু ফোনটা রিসিভ করলো নার্স। আর নার্সকে তখন রিকোয়েস্ট করে বললাম আমি মোবাইলে একটি ডিজিটাল লিঙ্ক পাঠাচ্ছি, সেটা যেন ক্লিক করে। ব্যাস, আমার কাজ অনেকটা সুবিধে হয়ে যায়। আকাশ কোথায় যাচ্ছে, কি করছে, কার সঙ্গে কথা বলছে, সবটাই আমার কাছে রেকর্ড হতে থাকে। আর এই কথাটাই আমি জয়া ম্যামের বাড়িতে গিয়ে জানিয়েছিলাম। সেই জন্যই জয়া ম্যাম তড়িঘড়ি আমাকে ওনার বাংলো থেকে বের করে দিয়ে বাকি কাজটা শুরু করে দেয়। তারপর আমি ভাস্কর স্যারকে সেই একই লিঙ্কে কানেক্ট করে নিয়েছি। ভাস্কর মুখার্জি এবার পকেট থেকে সেই মোবাইলটা বের করলেন। রণবীর ঠিকই বলেছে আকাশ, আমরা অলরেডি অমিতাভ চ্যাটার্জির লোকেশন ট্র্যাক করে ফেলেছি। গুরগাঁওয়ের সেই কোল্ড স্টোরেজের আন্ডারগ্রাউন্ড বেসমেন্টে অমিতাভ আর তানিয়াকে রাখা হয়েছে। আমাদের টিম ওখানে পৌঁছে গেছে। রণবীর এবং ভাস্কর মুখার্জির কথাটা শোনার পর আকাশের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। গৌতমও বুঝতে পারল তার খেলা শেষ হতে চলেছে। সে আকাশকে ধাক্কা দিয়ে সরিয়ে রণবীরের দিকে গুলি চালালো। রণবীরও তৎক্ষণাৎ একটা ডেস্কের নিচে আশ্রয় নিল। গুলির লড়াইয়ের মাঝেই ভাস্কর মুখার্জি রণবীরকে বলল, আমি দুঃখিত রণবীর, তোমার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করেছি। আসলে আদিত্য স্যার আমাকে এমনভাবে বলছিলেন যে... স্যার, সবাই মিলে আমাকে ফাঁসানোর চেষ্টা করলো কেন জানেন? কারণ আদিত্য মেহরা সাহেবকে ব্ল্যাকমেল করা হচ্ছিল। আকাশ আর গৌতম জানতো আমি যদি কেসটা হাতে নিয়ে তবে আমি মেহরা সাহেবের উপর নজর রাখব। আর মেহরা সাহেবকে সন্দেহভাজন বানালে আসল হ্যাকারদের থেকে নজর ঘুরে যাবে। আমাকে ওরা স্কেপগোট হিসেবে ব্যবহার করতে চেয়েছিল, যাতে আমি তদন্ত করতে করতে নিজেই এই ষড়যন্ত্রের অংশ হয়ে যাই। গৌতম মরিয়া হয়ে সার্ভার রুমের পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু রণবীর তাকে ছাড়ল না। ধোঁয়ার ভেতর দিয়েই সেই গৌতমকে তাড়া করলো। ঠিক সেই সময় জয়া সিন্ডের ফোন এলো রণবীরের কানে থাকা ইয়ারপিসে। রণবীর, অপারেশন সাকসেসফুল। আমরা অমিতাভ চ্যাটার্জিকে উদ্ধার করেছি, তানিয়াও সুরক্ষিত। গৌতমের দুজন লোক ওখানে ছিল, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। রণবীর এক মুহূর্তের জন্য স্বস্তি পেল, কিন্তু লড়াই এখনও শেষ হয়নি। সে দেখল গৌতম বিল্ডিংয়ের ছাদে ওঠার সিঁড়িতে পৌঁছে গেছে। অন্যদিকে সার্ভার রুমের কোনায় কুঁকড়ে বসে আছে আকাশ। ভাস্কর মুখার্জি তাকে নিজের হেফাজতে নিয়েছেন। আকাশ তো শুধু একটা ঘুঁটি। এই প্রজেক্ট কুবেরের আসল টাকাটা কোথায় যাওয়ার কথা ছিল? কার অ্যাকাউন্টে? দিল্লির রাতের আকাশ এখন মেঘলা। ফরেন্সিক ল্যাবের ছাদে দমকা হাওয়া বইছে। রণবীর ছাদের দরজা ঠেলে বাইরে আসতেই দেখল গৌতম একদম কার্নিশের কাছে দাঁড়িয়ে আছে। তার হাতে কোনো বড় অস্ত্র নেই, শুধু একটা ছোট ব্যাকআপ পিস্তল। গৌতমের শরীর থেকে রক্ত ঝরছে, কিন্তু তার চোখে পরাজয়ের কোনো চিহ্ন নেই। রণবীর নিজের পিস্তলটা নিচু করে রাখল। পালানোর আর কোনো পথ নেই গৌতম। পুরো বিল্ডিং কমান্ডোরা ঘিরে ফেলেছে। তানিয়া আর অমিতাভ চ্যাটার্জি এখন সুরক্ষিত। তোমার খেলা শেষ। গৌতম একটু হাসল। খেলোয়াড় হেরে গেলে খেলা শেষ হয় না রণবীর। খেলা শেষ হয় যখন বাজি ফুরিয়ে যায়। তুমি কি সত্যিই ভাবছো আকাশ বা আমি এই সব কিছুর মাস্টার মাইন্ড? আকাশই তো সব ডিজিটাল জালিয়াতি করেছে, আর তুমি ছিলে তার ব্যাকবোন। আকাশ একটা মেধাবী বাচ্চা মাত্র, যাকে টাকার লোভ দেখানো হয়েছিল। আর আমি হলাম সেই সিস্টেমের শিকার, যাকে তোমরা দেশদ্রোহী বলো। রতনলাল কেন মরলো জানো? কারণ ও শুধু সার্ভার রুমে চিপ বসাতে সাহায্য করেনি, ও
ও একদিন ভুল করে একটা কনফারেন্স কলের কথা শুনে ফেলেছিল। ও শুনেছিল যে প্রজেক্ট কুবেরের 10,000 কোটি টাকা কোনো হ্যাকার গ্রুপের কাছে যাচ্ছে না, ওটা যাচ্ছে একটা ছদ্মবেশী এনজিও ফান্ডের অ্যাকাউন্টে। কি বলছো তুমি? হ্যাঁ রণবীর, এই টাকাটা চুরি করা হচ্ছিল আগামী নির্বাচনের জন্য। আমাদের ডিপার্টমেন্টের বড় বড় মাথা এই চুরির অংশীদার। আকাশ শুধু তাদের জন্য ডিজিটাল ব্যাকডোর তৈরি করে দিচ্ছিল। রতনলাল যখন এই সত্যটা জানল, ও ভয় পেয়ে গিয়েছিল। ও ভাস্কর মুখার্জিকে বিশ্বাস করতে পারেনি, কারণ সে জানতো না ডিরেক্টর নিজে এর মধ্যে আছেন কিনা। তাই সে নিজের ফোনে ওই কুবের কোডটা এনক্রিপ্ট করে রেখেছিল। রণবীরের মাথায় বিদ্যুৎ খেলে গেল। ভাস্কর মুখার্জি কেন তাকে হুট করে অ্যারেস্ট করার নির্দেশ দিলেন? কেন তিনি নিজে থেকে রণবীরকে এই কেসে ডাকলেন? ভাস্কর সেন আমাকে ডেকেছেন কারণ আমার সততা নিয়ে কারো প্রশ্ন নেই। আমাকে ভাসানো হলে সবাই ভাববে আমি টাকাটা নিয়েছি, আর ওপর মহলে সবাই পরিষ্কার থেকে যাবে। ঠিক ধরেছ, তোমাকে ইনভলভ করা হয়েছিল যাতে তদন্তটা তোমার চারপাশেই ঘুরপাক খায়। আকাশ তোমার সাথে বন্ধুত্ব করেছিল যাতে সে তোমার প্রতিটা পদক্ষেপের রেকর্ড রাখতে পারে। রতনলালকে আমিই মেরেছি, কিন্তু নির্দেশটা ওপর থেকে এসেছিল। ঠিক সেই মুহূর্তে ছাদের দরজা খুলে গেল। ডিরেক্টর ভাস্কর মুখার্জি বেরিয়ে এলেন, তার পেছনে দুজন কমান্ডো। রণবীর, সরে এসো, ও তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। গৌতম পিস্তলটা নিজের চিবুকে ঠেকালো। রণবীর, মরার আগে শুধু তোমাকে একটা কথাই বলতে চাই, সত্যটা ডিকোড করার ক্ষমতা তোমার আছে কিনা সেটাই এখন দেখার। একটা গুলির শব্দ। গৌতমের নিথর দেহটা কার্নিস থেকে নিচের অন্ধকারে পড়ে গেল। এই দৃশ্য দেখে পাথরের মতো দাঁড়িয়ে রইল রণবীর। ভাস্কর মুখার্জি এগিয়ে এসে রণবীরের কাঁধে হাত রাখলেন। বড্ড দেরি হয়ে গেল রণবীর। গৌতমের মতো ডাবল এজেন্টরা এমনই হয়, মরার আগে মনের মধ্যে বিষ ঢেলে দিয়ে যায়। বিষ নাকি সত্য সেটা সময় বলবে স্যার। রণবীর খুব নিচু স্বরে বলল। সে ডিরেক্টরের চোখের দিকে তাকালো না। যাই হোক, আকাশকে কাস্টাডিতে নেওয়া হয়েছে, ওসব স্বীকার করবে। অমিতাভ চ্যাটার্জি আর তানিয়াকে হাসপাতালে পাঠানো হচ্ছে। তুমি এখন একটু বিশ্রাম নাও। রণবীর ল্যাবের নিচে নেমে এলো, কিন্তু সে তার নিজের আস্তানায় গেল না। সে গেল জয়া সিন্ডের কাছে। জয়া তখনও ল্যাবের কন্ট্রোল রুমে বসে ডেটা রিকভারি করছেন। জয়া ম্যাম, আকাশ যে শেষ কমান্ডটা পাঠিয়েছিল ওটা কি সত্যি ডিফেন্স ফায়ারওয়াল খোলার জন্য ছিল? না রণবীর, আমি চেক করে দেখলাম ওটা ছিল একটা অটো ইরেজ কমান্ড। এই কেসে যতজন বড় অফিসারের নাম যুক্ত ছিল, ডিজিটাল সার্ভার থেকে তাদের সমস্ত ট্রেইল বা প্রেজেন্স মুছে দেওয়া হয়েছে। আকাশ যখন এন্টার টিপতে যাচ্ছিল, ও আসলেই প্রমাণগুলো মুছছিল। আর ম্যাম বলছিলাম যে অমিতাভ স্যার আর তানিয়াকে উদ্ধার করার সময় সেখানে আর কিছু পেয়েছিলেন না? মানে রতনলালের ওই মোবাইলটা পাওয়া গেলে ভালো হতো। ও শিওর, হ্যাঁ, ওখানে অনেকগুলো মোবাইল পাওয়া গেছে, কিছু স্মার্টফোন আর কিছু কিপ্যাড মোবাইল। আমি প্যাকেটটা এখনই আনছি। রণবীর জয়ার সাথে কিছুক্ষণ কথোপকথন সেরে হাসপাতালে গেল অমিতাভ চ্যাটার্জির সাথে দেখা করতে। অমিতাভ এখন অনেকটা সুস্থ। পাশে তানিয়া বসে আছে। স্যার, গৌতম আমাকে কিছু কথা বলেছে। আপনি কেন ভয় পেয়েছিলেন? শুধু মেয়ের জন্য, নাকি আপনিও জানতেন যে অপর মহলের কেউ এর সঙ্গে যুক্ত? রণবীরের মাথায় তখন ঘুরছে সমীরের কথা। নিজের মনেই বিড়বিড় করে বলতে লাগলো, সমীর যে ছিল ভাস্কর মুখার্জির পিএ, সমীরকে কেন মারা হলো? কারণ সমীর হয়তো ভুল মানুষের হয়ে দালালি করছিল। রণবীর তার গোপন আস্তানায় বসে জয়ার বাড়ি থেকে আনা মোবাইলের প্যাকেটগুলো থেকে রতনলালের মোবাইলটা খুঁজে বার করল। মোবাইলটা নিয়ে নতুন করে কাঁটাছেঁড়া করতে শুরু করল। যদিও ভাস্কর মুখার্জি ভেবেছিলেন প্রমাণ উদ্ধার হয়ে গেছে, কিন্তু রণবীর জানত রতনলাল এত বোকা ছিল না যে সবটা ওই কোডের ভেতর ছেড়ে দেবে। রণবীর লক্ষ্য করল মোবাইলের ভেতরে একটা ফিজিক্যাল মেমোরি কার্ড স্লট থাকলেও কার্ডটা নেই, কিন্তু কার্ডের স্লটের ভেতরে খুব সূক্ষ্মভাবে একটা ডিজিটাল সার্কিট প্রিন্ট করা আছে। এটা একটা ডেড ম্যানস সুইচ। আচ্ছা, তো এই ব্যাপার। সত্যিই যারা দেশদ্রোহী আততায়ী হয় তাদের এত বুদ্ধি, চাইলেই এরা কিন্তু দেশের জন্য অনেক ভালো কিছু করতে পারে।
রণবীর যখনই এই স্লটে একটা নির্দিষ্ট ভোল্টেজের কারেন্ট দিল, ল্যাপটপের স্ক্রিনে একটা অডিও ফাইল আনলক হলো। এটা রতনলালের জীবনের শেষ রেকর্ড করা কথা। অডিওতে রতনলালের ভীত কণ্ঠস্বর ভেসে এলো। আমি রতনলাল বলছি। আমি জানি আজ বা কাল ওরা আমাকে মেরে ফেলবে। আকাশ আমাকে বলেছিল শুধু একটা তার লাগাতে, কিন্তু আমি ভুল করে ওদের একটা মিটিং শুনে ফেলেছি। আদিত্য মেহরা সাহেব অপরাধী নন। ওনাকে ডিরেক্টরের পিএ সমীর চ্যাটার্জি আর আকাশ মিলে ফাঁসিয়েছে। আর সবথেকে বড় কথা, প্রজেক্ট কুবেরের টাকাটা কোনো বিদেশে যাচ্ছে না। ওটা একটা ভুয়ো এনজিওর অ্যাকাউন্টে যাচ্ছে, যার মালিক খোদ ডিরেক্টর দপ্তরে বসে থাকা এক উচ্চপদস্থ অফিসার। আর এই এনজিওর পেছনে হয়তো কোনো পলিটিক্যাল পার্টিও থাকতে পারে, কারণ সামনে নির্বাচন। রণবীর স্তব্ধ হয়ে গেল অডিওটা শুনে। ডিরেক্টরের দপ্তরে ভাস্কর মুখার্জি ছাড়াও আরও একজন ক্ষমতাশালী মানুষ বসেন, যিনি পর্দার আড়ালে থেকে সবটা নিয়ন্ত্রণ করছিলেন। তিনি হলেন জয়েন্ট ডিরেক্টর অবিনাশ রায়। রণবীর বুঝতে পারল পুরো ছবিটা। দেওয়ালে লাগানো একটা হোয়াইট বোর্ডের মধ্যে একে একে সবার নাম লিখতে শুরু করলো এবং নিজের মনে পুরো কেসটাকে সাজাতে লাগলো ও। আকাশ, সে ছিল অবিনাশ রায়ের তুরুপের দাস। সে একই সঙ্গে সমীরকে নিয়ন্ত্রণ করত আর মেহরা সাহেবকে ব্ল্যাকমেল করত। সমীর, সে ডিরেক্টর ভাস্কর মুখার্জির খবর অবিনাশ রায়কে দিত। রতনলাল যখন সব জেনে যায়, অবিনাশ রায় গৌতমকে নির্দেশ দেন তাকে সরাতে। রণবীরকে, অর্থাৎ আমাকে কেন ডাকা হলো? অবিনাশ রায় জানতেন রণবীর কোনোদিন হার মানবে না, তাই রণবীরকে ইনভলভ করে তিনি ভাস্কর মুখার্জির উপর চাপ সৃষ্টি করেছিলেন। যদি রণবীর ব্যর্থ হয় তবে দায় ভাস্করের, আর যদি রণবীর সফল হয় তবে আকাশ আর গৌতমের উপর সব দোষ চাপিয়ে অবিনাশ নিজে পরিষ্কার থেকে যাবেন। কারণ আমি ছিলাম ওদের একটা খেলার পার্ট। নিজের মনে পুরো কেসটাকে সাজিয়ে আর বেশি দেরি করল না রণবীর। নিজের হোটেল থেকে বেরিয়ে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ল ডিরেক্টর ভাস্কর মুখার্জির বাংলোর উদ্দেশ্যে। গাড়ি থেকে নেমেই সরাসরি ডিরেক্টর ভাস্কর মুখার্জির বাংলোয় ঢুকে পড়ল। ডিরেক্টর তখন গম্ভীর মুখে কফি খাচ্ছিলেন। রণবীর টেবিলের উপর ল্যাপটপটা রাখল। স্যার, আপনি আমাকে অ্যারেস্ট করার নির্দেশ দিয়েছিলেন কারণ আপনি জানতেন আপনার দপ্তরে একজন বিশ্বাসঘাতক আছে, তাই না? হ্যাঁ রণবীর, আমি জানতাম সমীর আর অবিনাশ হাত মিলিয়েছে। আমি যদি তোমাকে সাপোর্ট করতাম তবে ওরা তোমাকে তখনই মেরে ফেলত। তোমাকে ওয়ান্টেড ঘোষণা করায় ওরা ভেবেছিল তুমি ভয়ে পালাবে, কিন্তু আমি জানতাম তুমি ঠিক গোড়ায় পৌঁছাবেই। আর সেই ব্যক্তিটা কে যাকে আমি সন্দেহ করছি, সেই তো? রণবীরের এরকম স্পষ্ট কথা শুনে স্মিত হাসলেন ভাস্কর মুখার্জি। তোমার দক্ষতা এবং বিচক্ষণতার উপরে আমার যথেষ্ট ভরসা আছে রণবীর। তুমি যাকে সন্দেহ করছো সেই, কিন্তু কোনো প্রমাণ ছাড়া অনুমানের ভিত্তিতে আমি কারো নাম বলতে পারি না, তাই তো তোমাকে ডেকেছি। রণবীর এবার জয়া শিন্ডের থেকে পাওয়া ডেটা দেখালো। এই দেখুন স্যার, প্রজেক্ট কুবের নামটা এসেছিল কারণ এটি ভারতের ডিফেন্স রিজার্ভ ফান্ড থেকে টাকা চুরির একটি গোপন কোড। অমিতাভ চ্যাটার্জিকে অপহরণ করা হয়েছিল কারণ ফিনান্সিয়াল সিগনেচার চিপটা তার ডিজিটাল লকার ছাড়া বের করা সম্ভব ছিল না। রতনলালের মোবাইলে কোডটা অন হয়েছিল কারণ আকাশ চেয়েছিল আমি যেন ওই কোড নিয়ে কোল্ড স্টোরেজে যাই এবং গৌতমের হাতে ধরা পড়ি। কিন্তু আমি যে সেই কোডটিকে ব্যবহার করে উল্টো আকাশের সার্ভারে ঢুকে পড়ব সেটাও ভাবিনি, আর তাই দুর্ঘটনা নাটক করে আমাকে গুরগাঁও যাওয়ার কথা বলে। আকাশ ছেলেটা এত দক্ষ এবং ভালো কাজ করে, ও সেইভাবে দেশদ্রোহী হয়ে উঠবে সেটা ভাবতেও খারাপ লাগছে জানো রণবীর। এরকম ধরনের ছেলেদের কিন্তু আমাদের দেশের দরকার, কিন্তু ওরা এইভাবে খারাপ মানুষের হাতে পড়ে যাচ্ছে দেখে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে ভীষণ দুশ্চিন্তা হয়, ভীষণ। স্যার, তানিয়াকে উদ্ধার করা হয়েছে ঠিকই, কিন্তু অবিনাশ রায় এখনো জানেন না যে আপনি সব জেনে গেছেন। উনি ভাবছেন আকাশ ধরা পড়েছে, তার মানে তার আগে হয়তো সে সব প্রমাণ মুছে দিয়েছে। ভাস্কর মুখার্জি দাঁড়ালেন। রণবীর, আজ রাতে আমরা শেষ চালটা চালব। জয়েন্ট ডিরেক্টর অবিনাশ রায় ভাবছেন প্রজেক্ট কুবের বন্ধ হয়ে গেছে, কিন্তু ওটা আমরা আবার চালু করব। তবে টাকাটা ওনার অ্যাকাউন্টে নয়, ওনার আসল চেহারার লাইভ স্ট্রিমিং হবে পুরো ইন্টেলিজেন্স ইউনিটে। তোমাকে ফাঁসানোর আসল কারণ ছিল তুমি একজন আউটসাইডার। তোমাকে যদি দেশদ্রোহী সাজানো যায় তবে কোনো তদন্ত কমিটি বসবে না। অবিনাশ রায় চেয়েছিলেন তোমার হাতে আকাশ খুন হোক, যাতে কোনো সাক্ষী না থাকে, কিন্তু তুমি আকাশকে জীবিত রেখে
এবং রতনলালের ডেডম্যান সুইচ ডিকোড করে সবটা ঘুরিয়ে দিয়েছ। স্যার, কে কি করতে চেয়েছিল আমার সঙ্গে সেসব তো এখন পরিষ্কার, কিন্তু আমাদের এখন পরবর্তী চালের জন্য রেডি হতে হবে। রাত তখন 3টে। রায়সেনা হিলসের সাউথ ব্লকের পুরো এলাকা যেন নিঝুম চাদরে ঢাকা। কিন্তু ডিরেক্টর ভাস্কর মুখার্জির অফিসের ভেতর এক টান টান উত্তেজনা। পর্দার আড়ালে রণবীর আর ভাস্কর মুখার্জি তৈরি করে ফেলেছেন এক নিখুঁত ফাঁদ। পুরো ডিপার্টমেন্টে জানিয়ে দেওয়া হলো যে আরও একজন সন্দেহজনক অপরাধীকে ধরার সময় গাড়ি চালাতে গিয়ে মৃত্যু হয়েছে রণবীরের। জয়েন্ট ডিরেক্টর অবিনাশ রায় ঘরে ঢুকলেন। তার চোখে মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। তিনি ভাবছেন আকাশ কাস্টাডিতে থাকলেও সে মুখ খুলবে না, কারণ আকাশের পরিবারের সুরক্ষার দায়িত্ব অবিনাশ নিজের হাতে রেখেছেন। ভাস্কর, এত রাতে জরুরি মিটিং ডাকলে কেন? আকাশ কি কিছু বলল? আর রণবীরের বিষয়টা কি সত্যি? রণবীর আর নেই অবিনাশ। ওর জিপটা পাহাড় থেকে নিচে পড়ে গেছে। বডি পাওয়া যায়নি, কিন্তু ওই গভীরতা থেকে কারো বেঁচে থাকা অসম্ভব। অবিনাশ রায়ের ঠোঁটে এক পলকের জন্য বিজয়ের হাসি ফুটল। দুঃখজনক। ছেলেটা দক্ষ ছিল, কিন্তু বড্ড বেশি বেপরোয়া হয়ে গিয়েছিল। যাই হোক, প্রজেক্ট কুবেরের ওই ফাইলগুলো কি সব ডিলিট করা হয়েছে? ফাইলগুলো ডিলিট হয়নি অবিনাশ, বরং ফাইলগুলো এখন লাইভ ট্রান্সমিট হচ্ছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ড্যাশবোর্ডে, আর তার সাথে রতনলালের মোবাইলের সেই রেকর্ড করা অডিওটাও। অবিনাশ রায়ের হাতের ফাইলটা মেঝেতে পড়ে গেল। তার মুখটা ফ্যাকাশে হয়ে এলো। কি কি আজে বাজে বকছো তুমি? ঠিক সেই সময় অফিসের বড় স্ক্রিনটা জ্বলে উঠল। সেখানে দেখা গেল রণবীরকে। সে অন্য একটা কন্ট্রোল রুমে বসে হাসছে। অবিনাশ স্যার, ব্ল্যাক বক্স সব তথ্য উদ্ধার করে ফেলেছে। রতনলাল মরার আগে যে ডেডম্যান সুইচ রেখে গিয়েছিল সেটা আপনার পুরো সাম্রাজ্য ধ্বংস করে দিল। আপনি ভেবেছিলেন আপনার ষড়যন্ত্রের শিকার হয়ে মারা যাব। আপনি তো আমার হোটেলে লোক পাঠিয়েছিলেন মারার জন্য। সো স্যাড, আমি বেঁচে গেছি স্যার। আর যেই আকাশকে আপনি ব্রেন ওয়াশ করেছিলেন, সেই আকাশ এখন আমার পাশে বসে আপনার এনজিওর সব ট্রানজ্যাকশন ডিটেলস প্রিন্ট করছে। মিথ্যে বললাম কারণ আমি দেখতে চাইছিলাম তোমার মুখের হাসিটা। আমাকে রণবীর বলেছিল প্রতিনিয়ত ওকে কোনো গাড়ি ফলো করছে, আর যে কারণে গুরগাঁওয়ের জঙ্গলে ওকে একটা সারা দিন না খেয়ে কাটাতে হয়েছিল। ও হোটেলে না থাকাকালীন হোটেলের রীতিমতো তল্লাশি হয়েছে। তুমি কি ভেবেছো খবরগুলো আমি জানি না? অবিনাশ রায় দ্রুত তার কোটের পকেট থেকে একটা ছোট রিমোট বের করতে গেলেন, হয়তো সার্ভার ধ্বংস করার কোনো শেষ চেষ্টা। কিন্তু তার আগেই কমান্ডোরা ঘরে ঢুকে তাকে চারিদিক থেকে ঘিরে ফেলল। ভাস্কর মুখার্জি উঠে দাঁড়ালেন। অবিনাশ, তুমি শুধু টাকা চুরি করোনি, তুমি কয়েকশো এজেন্টের জীবন বাজি রেখেছিলে। তুমি রণবীরকে ফাঁসাতে চেয়েছিলে কারণ ও ছিল এই সিস্টেমের বাইরে, কিন্তু তুমি ভুলে গিয়েছিলে রণবীর সিস্টেমের ভেতরে না থাকলেও সিস্টেম কিভাবে ঠিক করতে হয় তা খুব ভালোভাবে জানে। এসব মিথ্যে, সব মিথ্যে। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমি কাউকে ছাড়বো না, দেখে নেব সবাইকে আমি। উচ্চস্বরে চিৎকার করতে লাগলেন জয়েন্ট ডিরেক্টর অবিনাশ রায়। পরদিন সকালে ইন্ডিয়া গেটের সামনে দাঁড়িয়ে আছে রণবীর। কুয়াশা কেটে গিয়ে হালকা রোদ উঠছে। ভাস্কর মুখার্জি তার পাশে এসে দাঁড়ালেন। অবিনাশ রায়কে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে অ্যারেস্ট করা হয়েছে। মেহরা সাহেব এখন মুক্ত, তানিয়া তার বাড়িতে ফিরে গেছে। অমিতাভ চ্যাটার্জিকেও ক্লিন চিট দেওয়া হয়েছে। দেশ আজ বড় এক বিপদের হাত থেকে বেঁচে গেল রণবীর। আর আকাশ? আকাশ রাজ সাক্ষী হয়েছে। ওর বুদ্ধিকে আমরা পজিটিভ কাজে লাগাবো। তবে রণবীর, তুমি চাইলে আমাদের সাথে পার্মানেন্টলি কাজ করতে পারো। না স্যার, ব্ল্যাক বক্সের কাজ তখনই শুরু হয় যখন দুর্ঘটনা ঘটে। আমি চাই না ভারতের গোয়েন্দা ব্যবস্থায় আর কোনো দুর্ঘটনা ঘটুক। আমাকে আমার মতো থাকতে দিন। আবার যখন কোনো সিস্টেম ফেল করবে, ব্ল্যাক বক্স আপনা আপনি জেগে উঠবে। রণবীর ধীর পায়ে ভিড়ের মধ্যে মিশে গেল। ভাস্কর মুখার্জি তাকিয়ে রইলেন সেই মানুষটির দিকে যে অন্ধকারের ভেতর থেকে আলো খুঁজে এনেছে, কিন্তু নিজে কোনোদিন আলোর সামনে আসতে চায়নি। ভারতের প্রতিরক্ষা বাজেট এখন নিরাপদ। অপারেশন কুবের সফল হল। আপনিও কি চান রণবীর সিং পার্মানেন্টলি ডিপার্টমেন্টের সাথে কাজ করুক? যদি তাই হয় তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু কমেন্টে।